সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনে বন্ধুর কোনো অভাব নাই, কিন্তু কয়েকটা দিনের জন্য হসপিটালে শুয়ে থেকে দেখবেন যে বাবা মা ছাড়া পাশে আর কেউ নাই। আমাদের ছোট্ট জীবনে যত কম বন্ধু বানাবেন, আমাদের ছোট্ট জীবনে যত কম মানুষের সাথে পরিচিত হবেন, আপনার জীবনে আপনি ততটাই ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আমি তুষারের জীবনের বাস্তব গল্পটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলাম, আমার এই কথাগুলো ভীষণ মনে পড়ল। বর্তমান জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য তুষারের জীবনের গল্পটা হবে ভীষণ শিক্ষণীয়। তাই বরাবরের মতো সবাইকে রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম মোহাম্মদ তুষার খান, আমার বাড়ি রাজধানী ঢাকা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা বড় বোন। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার, কেননা ঢাকা শহরে আমার আব্বার টুকিটাকি কিছু ব্যবসা বাণিজ্য আছে। এছাড়া আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা আমাদের নিজেদের বাড়ি, এটাও ভাড়া দিয়ে আমরা অনেক ভালো টাকা পাই। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি রাজধানী ঢাকার কোনো একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি মোটামুটি ভালো ছিলাম, কিন্তু তার চেয়েও বেশি ভালো ছিলাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে। ছোটোবেলা থেকে আমার প্রচুর পরিমাণ বন্ধু। আমি যখন কিন্টার গার্ডেনে পড়ি, আমার খুব মনে আছে, আমি তখন কিন্টার গার্ডেন থেকে আসার সময় আমার 2-3টা বন্ধুকে সাথে করে বাসায় নিয়ে আসতাম। এই নিয়ে কিন্তু মা আমার উপরে ভীষণ রাগান্বিত, কিন্তু আমার কেন জানি বন্ধু বান্ধব ছাড়া মোটেও ভালো লাগে না। আমি ফ্রেন্ড সার্কেল ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ঘুমানো ছাড়া অন্য কোনো কাজে আমি বাসায় থাকি না। পড়াশোনা থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, খেলাধুলা থেকে শুরু করে সব কিছু আমার বন্ধুদের বাসায় হয়। এভাবে আমার দিনগুলো কাটতেছিল। আমার কলেজে অনেকগুলো ছেলে মেয়ে আছে, বাট আমার কোনো গার্লফ্রেন্ড নাই। অনেক মেয়েদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, আর সেটা হচ্ছে ফ্রেন্ডলি। তেমনি আমাদের কলেজে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে ঈর্ষা। ঈর্ষার বাড়ি হচ্ছে খুলনাতে। অ্যান্ড ঈর্ষা আমাকে অনেক বেশি পছন্দ করে বলতে ফ্রেন্ডলি, অ্যান্ড আমিও তাকে অনেক বেশি ফ্রেন্ডলি পছন্দ করি। এবং আমাদের খুবই ঘনিষ্ঠ একটা বন্ধু আছে যার নাম হচ্ছে সায়েম। সায়েম ঢাকারই মানুষ, আমরা সায়েম ঢাকারই আমাদের এলাকারই। বাট সায়েম, আমি এবং ঈর্ষা, এছাড়া আমাদের আরও কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমাদের একটা মোটামুটি ফ্রেন্ডের একটা টিম আছে। আমরা এই টিম নিয়ে মাঝে মাঝে বারবিকিউ করি, এদিক সেদিক ঘুরতে যাই, অ্যান্ড অনেক বেশি মজা মাস্তি করি। যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সায়েমের সাথে ঈর্ষার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি ঠিক জানি না যদি সম্পর্কটা কীভাবে হয়। আমরা কিন্তু একই সাথে স্কুলে পড়াশোনা করেছিলাম, আমি আর সায়েম, অ্যান্ড এরপর আমরা একই কলেজে ভর্তি হয়েছি। ঈর্ষা কিন্তু খুলনা থেকে এখানে আসছে পড়াশোনা করার জন্য। ঈর্ষার চাচার বাসায় থেকে এখানে পড়াশোনা করে। যাই হোক, এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত ছিল। বাট আমি যখন জানতে পারি ঈর্ষার সাথে সায়েমের খুব ভালো একটা সম্পর্ক এবং সেটা প্রেমিকার, এটা জানার পর আমি দুজনকে অনেক খোঁচাখুচি মেরে কথা বলি। তো আমার বন্ধু সায়েম কিন্তু একটু ভিন্ন রকম মানুষ বলতে ওর চরিত্রটা খুব একটা ভালো না। কারণ আমি যেহেতু ওর সাথে মিশি, আমি ব্যাপারটা খুব ভালো করে জানি। ও মাঝে মাঝে বিভিন্ন প্রস্টিটিউটদের জায়গায় চলে যায় এবং খারাপ মেয়েদের কাছে যায়। তো এই ব্যাপারগুলো আমি তখন কিছু মনে করতাম না, কিন্তু যখন আমি জানতে পারি যে ঈর্ষার সাথে ওর একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তখন থেকে আমার এই ব্যাপারগুলো খুব খারাপ লাগে। আমি তখন সায়েমকে বলি যে তোর কি দরকার যে বিভিন্ন বাজে মেয়েদের কাছে যাওয়ার, তোর তো গার্লফ্রেন্ড আছে। তখন সে আমাকে বলে যে বাজে মেয়েরা আমাকে যে পরিমাণ সময় দেয়, বাজে মেয়েদের সাথে আমি যে কাজগুলো করতে পারি সেই কাজগুলোকে আমি ঈর্ষার সাথে করতে পারবো। আমি তখন তাকে বলি, পারবি না কেন? তুই ঈর্ষাকে বিয়ে করে ফেল, অ্যান্ড বিয়ে করে ফেললে তো তুই যা খুশি তাই করতে পারবি। তখনও আমাকে বলেছে আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি বলি, কেন হয় নাই? তোর মতো বয়সে তো অনেকেই বিয়ে করতেছে, অ্যান্ড কলেজে পড়িস, বিয়ে কেন করতে পারবি না? ও আমাকে বলে, ধুর বেটা, মাত্র কলেজে পড়ি, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করবো, চাকরি বাকরি করবো, দেন না বিয়ে শাদী করবো, এখন কি বিয়ে শাদী করার সময় নাকি? তো আমি তারপর ওরে বলি যে তোর যেহেতু গার্লফ্রেন্ড আছে তুই এগুলো করিস না। তারপরও মাঝে মাঝে ও বিভিন্ন ওর কাছে কিন্তু প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে। আমরা যতটা বড় লোক, আমার বন্ধু সায়েম কিন্তু তার চেয়ে অনেক বেশি বড় লোক। ওদের ঢাকাতে 3-4টার মতো বাড়ি আছে, এবং ওর বাবা ঢাকা শহরের ভীষণ নাম করা একজন ব্যবসায়িক।
তো আমি ওকে যতই বলি যে তুই এই পথগুলো থেকে ফিরে আয়, এই কাজগুলো তুই করিস না, কিন্তু আমি ওকে কোনোভাবেই বুঝাইতে পারি না। আমি দেখি যে ও আমাকে উল্টা জ্ঞান দিয়ে দেয়। তো এইভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছে, ও প্রেম করতে আসে, বাট আমি কোনোভাবেই এই ব্যাপারগুলো কোনোদিন ঈর্ষাকে বলি না। ঈর্ষাকে বলি না কারণ হচ্ছে আমি তো দেখতেছি যে ঈর্ষা ওকে খুব বেশি ভালোবাসে আর ও ঈর্ষাকে অনেক বেশি ভালোবাসে। অ্যান্ড সেখানে আমি যদি মিডিয়া হয়ে মানে সাইমের সম্বন্ধে কোনো কিছু বলি, এতে ঈর্ষা বিশ্বাসও করবে না। যাই হোক, এভাবে সামনের দিকে যেতে যেতে একটা সময় আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে রকিব। রকিব আমাকে বলতেছিল যে বন্ধু যেভাবে পারিস মানে সাইমের সাথে ঈর্ষা সম্পর্কটা ভেঙে দে, আমাকে এটা বললো। আমি বললাম কেন রকিব, তুই এটা কেন বলতেছিস, কারণ কি? তখন সে আমাকে বলতে আসে যে আমি তোকে তো সব কথা বলতে পারি না, আমরা যেহেতু সবাই অনেক ঘনিষ্ঠ বন্ধু, তারপরেও তুই যেহেতু শুনতে চাচ্ছিস আমি তোকে বলি, কিন্তু তুই আমাকে কথা দিয়ে যে কথাটা তুই কাউকে বলবি না। আমি বলি না না, আমি বলতে যাবো কেন, আমার তো বলার দরকার নাই। তখন আমাকে আমার বন্ধু বলতেছে যে সাইম শুধুমাত্র সুযোগ খুঁজতেছে ঈর্ষাকে হচ্ছে ব্যবহার করার জন্য, ঈর্ষার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, অ্যান্ড শারীরিক সম্পর্ক হয়ে গেলে ঈর্ষাকেও ছেড়ে দিবে। আমি বলি কী বলিস? আমার বন্ধু বলতেছে আমি একদম ঠিক বলছি। আমি তখন বলেছি ঈর্ষা আমাদের এত ঘনিষ্ঠ একটা বান্ধবী, আমরা এর সাথে এত ভালোভাবে চলাফেরা করি, এত মিশি, যদি সাইমের সাথে ঈর্ষার এরকম একটা সম্পর্ক হয়ে যায় তাহলে আমাদের যে বন্ধু বান্ধবের একটা টিম আছে, আমাদের এই টিমটা ভেঙে যাবে। এরপর আমি চিন্তা করতে থাকি, ওর কথাটা বিশ্বাস করে আমি তারপর সাইমকে বিভিন্নভাবে বুঝাই। অ্যান্ড আমি সাইমের সাথে একটু খুব ক্লোজলি মিশি, মানে একেবারে ক্লোজলি মিশার পর আমিও সাইমের মুখ থেকে সেম কথাগুলি শুনতে পাই। ও ঈর্ষাকে ব্যবহার করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে, কারণ আমি অনেক সময় দেখি যে ঈর্ষার সাথে যখন ভিডিও কলে কথা বলে তখন সে বিভিন্ন রকমের খারাপ ইঙ্গিতগুলো ঈর্ষাকে দেয়। অ্যান্ড ও আমাদের সামনে কিন্তু ফ্রেন্ডলি সব কিছু করে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে ও ঈর্ষাকে ওদের বাসায় দাওয়াত দেয়। ওদের বাসায় দাওয়াত দেয় বলতে কি, ওর ছোটো বোনের জন্মদিন এটা বলে ঈর্ষাকে ওদের বাসায় দাওয়াত দেয়। অ্যান্ড দাওয়াত দেওয়ার পর আমার যে বন্ধুটা আছে, আমার ওই বন্ধুটা আমাকে বলতেছে যে আজকে কিন্তু ঈর্ষাকে ও দর্শন করবে। আমার ওই বন্ধুটা বলার পরে আমি তখন মানে সাইমের সাথে খুব ভালোভাবে যখন জিজ্ঞেস করি, কিরে তোর বোনের জন্মদিন আসলে কি কথাটা সত্য? অ্যান্ড তোর বোনের জন্মদিন কাউকে দাওয়াত দিলি না, শুধুমাত্র হচ্ছে ঈর্ষাকে দাওয়াত দিলি, ব্যাপারটা কি? আমাকে বলতেছে কেন এত মানুষ দাওয়াত দিতে হবে কেন? আর আমার বোনের জন্মদিন, এটা তো পারিবারিক একটা প্রোগ্রাম, তাই না? তো পারিবারিক একটা প্রোগ্রাম হলে এখানে ছেলে যাবে কেন, ছেলেদেরকে নিব না। আমি তখন তারা বলি আচ্ছা ঠিক আছে, তো ঈর্ষা ছাড়া কি আমাদের কলেজে আর কোনো মেয়ে নাই? বাকি মেয়েগুলোকে দাওয়াত দিলি না, খালি ঈর্ষাকে দাওয়াত দিলি। আমাকে বলে দেখ বন্ধু, এটা আমাদের পারিবারিক একটা ব্যাপার। যখন বলে পারিবারিক একটা ব্যাপার তখন আমি তারা জড়ায় ধরি অ্যান্ড বলি যে দেখ আমরা তো একসাথেই কলেজে পড়াশোনা করছি, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি এবং কলেজেও একসাথে পড়াশোনা করতেছি, তুই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। বন্ধু আজকে তুই আমার কাছে মিথ্যা বলিস না, আমার বন্ধুত্বের কসম দিয়ে তোরা জিজ্ঞেস করতেছি, তুই কি আসলে আজকে ঈর্ষারে ব্যবহার করবি? তখন আমার বলতেছে যা বেটা, এটা তোরে কে বলছে? আমি বলি না না, আমি কিন্তু আমার ওই বন্ধুর কথা বলি না যে আমাকে অন্য একজন বলছে। আমি তোকে বলি যে না, তুই আমার কাছে মিথ্যাটা বলিস না প্লিজ, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, অ্যান্ড আমি কিন্তু কাউকে বলবো না। তখনও আমাকে বলে যে তুই কাউকে বলবি না তো? আমি বলি না রে, আমি কেন বলতে যাব, তুই প্রেম করবি, তুই করবি, এটাতে আমার বলার কি আছে? তখনও আমাকে বলে যে আজকে কিন্তু আমার বোনের জন্মদিন না, অ্যান্ড আমি আজকে খুব কৌশল খাটিয়ে ঈর্ষাকে আমার বাসায় আনবো, অ্যান্ড বাসায় এনে আমি ঈর্ষার সাথে শারীরিক সম্পর্ক করব। আমি বললাম যে তুই যে ঈর্ষার সাথে শারীরিক সম্পর্ক করবি এটা কি ঈর্ষা জানে? ঈর্ষা কি তোর সাথে মানে তোকে বলেছে এটা করবে? তখন সে আমাকে বলতেছে কেন সব কিছু ঈর্ষাকে কেন বলতে হবে, অ্যান্ড ও এখানে আসলে একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি তখন তারে বলি যে বন্ধু দেখ, আমরা সবাই একসাথে পড়াশোনা করি অ্যান্ড আমরা সবাই খুবই ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এরই মাঝে তুই যদি এই কাজটা করে ফেলিস তাহলে দেখা যায় কি যে আমাদের বন্ধুত্বের মাঝে একটা ফাটল ধরে যাবে। তুই আমার কাছ থেকে টাকা নেই, প্রয়োজনে তুই ভালো মেয়ে নিয়ে আয়, ইন্ডিয়া থেকে একটা ভালো মেয়ে নিয়ে আয়, তারপরও বন্ধু তুই ঈর্ষার সাথে এই কাজটা করিস না। তখন আমাকে বলতেছে, আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে ঈর্ষা আমার প্রেমিকা, ঈর্ষাকে আমি ভালোবাসি, কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন মানে আমার চেয়ে ঈর্ষার প্রতি তোর ধরত ভালোবাসা বেশি, অ্যান্ড আমি ঈর্ষার সাথে এই কাজটা করবো এবং আমি তো তার পরিশেষে বিয়েও করব। আমি বলতেছি তুই বিয়ে করবি সবই ঠিক আছে, কিন্তু তারপরেও এই কাজটা করা আমার কাছে মনে হয় ঠিক হবে না। আমার বন্ধু সাইম তখন আমাকে বলতেছিল যে আমি তোকে যেটা বলেছি এটা আমি করেই ছাড়বো, আর তুই প্লিজ এখানে কোনো বাধা দিস না, আমাকে আমার কাজ করতে দে। আমি আমার মায়ের কসম করে বলতেছি আমি কিন্তু ঈর্ষাকে বিয়ে করব। এটা বলার পরে সাইম তখন চলে যায়। আমি তখন বাসায় এসে খুবই ডিপ্রেশনে চলে যাই। মানে আমি ব্যাপারটা কোনোভাবে মিলাইতে পারতেছি না, মানে কোনো দিক থেকে আমি এটা একটা ভালো কোনো সলিউশন পাচ্ছি না। আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে আমার সাইম বন্ধু যদি এই কাজটা করেই ফেলে তাহলে আমি কিন্তু ঈর্ষাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে অনেক বেশি ভালোবাসি, মানে একটা বান্ধবী হিসেবে তার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। তো তখন আমি কী করি, একদম সর্বশেষ নিরুপায় হয়ে একটা বেইমানি করি বলতে আমি তখন ঈর্ষাকে ফোন করি।
আমি ঈর্ষাকে ব্যাপারগুলো খুলে বলি। আমি বলি যে বন্ধু দেখ, এই ঘটনা আজকে কিন্তু আসলে সাইমের বোনের জন্মদিন না, সাইম তোকে খুব কৌশলী ওর বাসায় নিতেছে তোকে ব্যবহার করার জন্য। ঈর্ষা তখন আমাকে বলতেছে কি বলো সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। পরে বলতেছে যে তুমি আমাকে তো মহা বিপদ থেকে বাঁচাইছো। আমি বললাম তুমি কি বোকা, একেবারে চিন্তা করো না যে আমাদের কলেজে এত মেয়ে থাকতো কোনো মেয়েকে ইনভাইট করলো না, কোনো ছেলেকে ইনভাইট করলো না, ওর বোনের জন্মদিনে তোমাকে ইনভাইট করলো, মানে ব্যাপারটা কি তোমার মাথায় কিছু ঢুকতেছে না? ও আমাকে বলে যে দেখো আমি আসলে ওকে অনেক বেশি ভালোবাসতাম, বাট আমার মাথায় এই জিনিসগুলো একটাবারের জন্য আসে নাই। ও চাইলে তো আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি, দেহ তো অনেক অনেক ইজি। আমি তখন তারে বলি যে যাই হোক আমি তোমাকে ব্যাপারটা বলে দিলাম, তুমি ওখানে না গেলেই তোমার জন্য ভালো হবে, এইটা আমি ওকে বলে দিই। এটা বলে দেওয়ার পর ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে ও যাবে না। ও যখন যাবে না বলে রাত থেকে আনুমানিক 10:30টার দিকে আমার বন্ধু সায়েম আমাকে কল দেয়। আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে কিরে তুই কি ঈর্ষাকে কিছু বলছিলি? আমি বললাম না আমি ঈর্ষাকে কিছু বলি নাই। ও আমাকে বলে মিথ্যা বলিস না, সত্য করে বল। আমি বললাম না রে বন্ধু আমি কিছু বলি নাই। পরে এর পরের দিন যখন আমি কলেজে যাই, কলেজে যাওয়ার পরে সায়েম একটু আমার উপরে ভীষণ রাগান্বিত। আমাকে বলতেছে কিরে তুই মনে হয় ঈর্ষাকে কিছু বলছিস? আমি বলি দেখ বন্ধু আমি বললাম তো আমি কিছু বলি নাই। ও বলে তুই যদি কিছু না বলবি তাহলে ঈর্ষা এই ধরনের অ্যাটিটিউডগুলো কেন করলো? আমি বললাম কী করলো? ও বলে যে ঈর্ষা বললো আসবে, সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু এরপরে ও আর আসলো না। আমি তখন বলতেছি যে যাই হোক মেয়েটাকে আল্লাহ বাঁচাই দিছে। এটা বলার পর ও বলে কেন মেয়েটাকে আল্লাহ বাঁচাই দিছে তুই বলতেছিস, তার মানে তুই বলে দিছিস? আমি বলি না রে বন্ধু আমি কিন্তু সত্যিই বলি নাই। তো এটা বলার পরে তখনও করে কি ঈর্ষার মোবাইলটা জানি কীভাবে ও মানে ট্র্যাক করে ফেলে নাকি মোবাইলটা দেখে আমি ঠিক ক্লিয়ার জানি না। অ্যান্ড একটা পর্যায়ে ও আমাকে বলতেছে যে ও মোবাইলে ছবি উঠে আনে বলতেছে অমুক দিন অমুক তারিখ অমুক টাইমে তুই ঈর্ষাকে মোবাইলে কল দিছিস। আমি তখন বলি যে হ্যাঁ দিছি। তো বলে যে কেন কল দিছিস? আমি বললাম দিছি কারণ হচ্ছে মানে আমার ভালো লাগছে আমি কথা বলার জন্য। পরে বলে তুই ঈর্ষাকে কল দেওয়ার পরে ঈর্ষা তার মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছিল ওই দিন। আমি তখন তারা বলতেছিলাম যে দেখ বন্ধু আমাকে এত কিছু পেঁচাইস না, আমার এত কিছু ভালো লাগে না, আর আমার কাছে যেটা মনে হইলে আমি সেটাই করছি। এখন তুই আমার বন্ধু হিসাবে যদি আমার উপর রাগ করিস তাহলে আমার কিছু করার নাই। এইটা বলার পর আমি তখন ওকে স্কিপ করে চলে আসি। অ্যান্ড চলে আসার পরে তখন আমি ঈর্ষার সাথে আমার ফোনে প্রচুর কথা হয়। মানে ঈর্ষা তখন আস্তে আস্তে আমার বন্ধু সাইমের কাছ থেকে সরে গিয়ে আমার সাথে কথা বলতে থাকে। অ্যান্ড সাইমকে আগে যে সময়টা দিত ওই সময়টা আমাকে সময় দেয়। মানে আমাকে দেয় বলতে ও আমাকে ফোন করে প্রচুর পরিমাণ দুঃখ প্রকাশ করে, সবসময় কান্নাকাটি করে, অনেক আফসোস করে, অনেক মন খারাপ করে। আমাকে বলে যে আমি সাইমকে এত বেশি ভালোবাসছিলাম, আমার সারা পৃথিবী একদিকে ছিল, সাইম একদিকে ছিল। আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই যে ও আমার সাথে এত বড় বেইমানিটা করবে। আমি তখন বললাম যে দেখ বন্ধু আমিও তো তোর অনেক বেশি বিশ্বাস করে ভালোবাসি, অ্যান্ড বিশ্বাস আর ভালোবাসি বলেই কিন্তু আমি তোকে সেদিন সবগুলো কথা মানে বলে দিয়েছিলাম, কিন্তু তারপরে তুই সাইমকে সব বলে দিলে। ও আমাকে বলে আমি আমার মায়ের কসম করে বলতেছি আমি সাইমকে মানে কোনো কিছুই বলি নাই। সাইম কীভাবে জানি সব কিছু মানে ও নিয়ে নিছে, আমি কিন্তু আসলেই জানি না। যাই হোক এরপর থেকে আমি আর এই ব্যাপারগুলো নিয়ে মানে সাইমের সাথে অত বেশি কথা বলি না। কলেজে গেলে কিরে কেমন আছিস, ভালো আছিস কিনা, অতটুকুই, ওর সাথে আমার বাড়তি কোনো কথা নাই। এভাবে দিনের পর দিন যেতে যেতে একটা সময় আমার ঈর্ষার সাথে মানে ফোনে কথা বলতে বলতে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। মানে ঈর্ষা সবসময় আমাকে ফোন করে তার ওই মনের দুঃখগুলো আমার কাছে প্রকাশ করে যে সাইম ওকে এটা করছে, সাইম ওকে ওটা করছে, সাইম ওর সাথে বেইমানি করছে, প্রতারণা করছে, এই কথাগুলো আমাকে সবসময় ফোন করে বলে। অ্যান্ড বলতে বলতে একটা পর্যায়ে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে ওর সাথে আমি কন্টিনিউ ফোনে কথা বলি, অ্যান্ড দুজনের মাঝে খুবই গভীর একটা ভালোবাসার সম্পর্ক হয়। এই ব্যাপারগুলো সাইমের কানে আস্তে আস্তে করে চলে আসে। কীভাবে জানি সাইম ব্যাপারগুলো জানতে পারে, বাট সাইম জানতে পারার পরও সাইম কিন্তু কথাগুলো আমাকে জিজ্ঞেস করে না। সাইম অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করে যে মানে আমার কথা বলে যে মানে তুষারের সাথে হচ্ছে ঈর্ষার সম্পর্ক আছে, এই ব্যাপারগুলো কতটুকু ট্রু ফলস, অন্যদের সাথে কথা বলে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না। এভাবে যেতে যেতে প্রায় আমরা ফার্স্ট সেমিস্টার শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠে যাই। তো আমার তখন ঈর্ষার সাথে সম্পর্কটা প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো একটা পর্যায়ে আমার বন্ধু তখন সাইম কেমন যেন একটু আমার সাথে একটু ক্লোজ হয়ে যায়। আগে না হয়তো যে অনেক ডিস্টেন্স বজায় রাখতো, অনেক বেশি দূরে থাকতো, বাট ব্যাপারটা এখন এরকম না। ও ইদানিং আমার সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে এবং আমার সাথে খুব মানে মিশে কথা বলে। এভাবে কিছুদিন যেতে যেতে ও একদিন আমাকে ওদের বাসায় দাওয়াত দেয়। শুধু আমাকে না, আমার আরও যত বন্ধু আছে মানে ছেলে যত বন্ধু আছে সবাইকে। তো দাওয়াত দেওয়ার পর আমি খুব অবাক হয়েছে যে কেন হঠাৎ করে বাসায় দাওয়াত দিল। তখনও কিন্তু ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বাট আগের মতো যতটা ক্লোজ ছিল অতটা ক্লোজ নেয়, মানে একটু দূরত্ব বজায় রাখে। বাট আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু ছোটোবেলা থেকে হুন্ডা চালাইতে অনেক পছন্দ করতাম। মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার নিজের পার্সোনাল হুন্ডা আছে, আমি হুন্ডা চালাতে খুব পছন্দ করি। তো যাই হোক ও যখন দাওয়াত দেওয়ার পরে আমি তখন বলি যে মানে হঠাৎ করে কেন? ও বলে যে আব্বা আম্মা কেউ বাসায় থাকবে না, আমরা একটা বাসায় পার্টি করবো, একটা পার্টি দিব।
তাই আমি বললাম ঠিক আছে পার্টি করবো, বাট ওরও এবার কিছু মানে নেশার একটু অভ্যাস আছে। আমি বললাম যে কোনো নেশা করা যাবে না, আমরা এমনিতেই পার্টি করবো। তো বলা আচ্ছা ঠিক আছে আসিস। এরপর আমি আমার আরও 8-9টা বন্ধু মানে সবাই মিলে ওদের বাসায় যাই, হচ্ছে সাইমের বাসায় যাই। অ্যান্ড সাইমের বাসায় যাওয়ার পরে মোটামুটি ও যেমন করে বলে তেমন করেই মানে অনেক খাবার দাবার প্রচুর পরিমাণ মানে খাবার দাবার রেডি করে রাখে। কারণ আমিও মানে অনেক খাওয়া দাওয়া করি। আমার কাছে মনে হয় যে সেদিন আমি একদম পেট ভরে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ হতে হতে রাত তখন আনুমানিক প্রায় 11টা থেকে 11:30 মতো বেজে যায়। তো আমি বলতেছিলাম যে বন্ধু 11:30 মতো বেজে গেছে, এখন তো আর এখানে থাকা যাবে না। তো আমার বলতেছে যে কিছু মনে করিস না, একটা মানে হালকা একটু অ্যালকোহল টাইপের কিছু খাবো। আমি তখন বলি যে না না আমি খাবো না, তোরা খা। তখন সবাই বলতেছে যে আমরা খাবো, তুই খাবি না বেটা, এটা কোনো কথা হলো নাকি, তুইও খাবি। তোরা তখন আমাকেও খাওয়ায়, খাওয়ানোর পরে বাট আমি অতটা খাই না, মানে আমি আমার নিজের কন্ট্রোল ধরে রাখি, আমি অত বেশি খাই না, মানে একটু খাই। কিন্তু তারপরেও যেহেতু এটা আমার মানে অভ্যাস ছিল না, আমি একটু একটু মাতলামি করি। যাই হোক ওদের সাথে কথা বলতে বলতে রাত তখন প্রায় আনুমানিক প্রায় 11টা থেকে 11:30 মতো, 12টা থেকে 12:30 বেজে গেছে। তো তখন বাসা থেকে মা কল দিছে, মা কল দিয়ে বকাবদ্ধ করতেছে যে বলতেছে তোর আব্বার শরীর ভালো না, তুই বাসায় চলে আয়। আমি কিন্তু এমনি সচরাচর অনেক রাতেই বন্ধুদের বাসায় থাকি। তো সেদিন মা আমাকে যখন কল দিল বলতেছে তোর আব্বার শরীর ভালো না, বাসাতে চলে আয়। তো আমি তখন বলি যে আব্বার শরীর ভালো না, তো বাসায় যেতে হবে। আমি আমার একটা বন্ধুকে বলি যে তুই আমার একটু বাসায় দিয়ে আয়, আমি একটু বাসায় যাবো। বাট সবাই বলতেছে যে আর তুই একাই চলে যেতে পারবি, যেহেতু আমি হুন্ডা নিয়ে আসছিলাম, আমি কিন্তু হুন্ডা নিয়ে আসছি। তো বলে যে তুই একাই যেতে পারবি, তোকে দিয়ে আসতে হবে না। এটা বলার পর আমার বন্ধু সাইমের বাসার সাথে কিন্তু মেন রোড, মানে আমি হুন্ডাটা কিন্তু একেবারে মেন রোডের পাশেই দাঁড় করে আসছি, মানে ওদের বাড়ির ভিতরে ঢুকাই নেই। মেন রোডের পাশে ওদের গেটের পাশে দাঁড়ো করে ওখানে তালা মেরে রেখে আসছিলাম। তো যখন বলতেছিল মা ফোন করলো, তখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন রওনা দিলাম। অ্যান্ড রওনা দেওয়ার পরে আমি তখন মানে হুন্ডা তালাটা খুলে আমি একেবারে মানে টপ গিয়ারে দিয়ে আমি তখন হুন্ডাটা একেবারে খুব জোরে টান দিলাম। অ্যান্ড টান দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে মানে মোটামুটি রাস্তাটা কিন্তু অনেক বিজি রোড ছিল, অনেক ব্যস্ত ছিল। অনেক দূর যাওয়ার পর আমি যখন হঠাৎ করে হুন্ডার ব্রেক দিলাম, আমার হুন্ডার কোনো রকম ব্রেক হচ্ছে না। যখন ব্রেক হচ্ছে না, তখন সামনে থেকে একটা প্রাইভেট কার হঠাৎ করে চলে আসে এবং আমি হুন্ডাটা একেবারে ক্রসেট করে হুন্ডাটা আমার নিচ থেকে সরেছে এবং আমার একটা পা সম্পূর্ণ প্রাইভেট কারের তলায় পড়ে। প্রাইভেট কারের নিচে পড়ে আমার পাটা একেবারে মানে প্রাইভেট কারের চাকার সাথে একদম পিছকে যায়। অ্যান্ড যাওয়ার পর আমি ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখি যে হসপিটালে আমার আব্বা আম্মা, আমার মোটামুটি বন্ধু টন্ধু বা সাইম সবাই আছে। আমার তখন জ্ঞান ফিরার পর আমি আমার পাগুলোকে মুভ করতে পারতেছি না, মানে আমার একটা পা আমি কোনোভাবেই নাড়াইতে পারতেছি না। আমি পা নাড়ানোর জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করতেছি, বাট পা কোনোভাবে নাড়াইতে পারতেছি না। অ্যান্ড অনেক পরে আমি বুঝতে পারি যে আমার পাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অ্যান্ড এভাবে আমি হসপিটালে থাকি, বন্ধু আমার সবাই আমার সাথে ওখানে আসে। বাট আমি সাইমকে একটা কথা বলি, সাইম আমি যখন তোর এখানে বাসায় আড্ডা মারছিলাম, তখন কি আমার হুন্ডাটা নিয়ে কেউ কোথাও গেছিলো? অ্যান্ড চাবি কিন্তু আমি মানে আমার পকেটে রাখি না, চাবি একটা জায়গায় রেখেছিলাম, চাবি মানি ব্যাগ মোবাইল এগুলো একটা জায়গায় রেখে তারপর আমি ওদের সাথে আড্ডা মারতেছিলাম। ও আমার বলে যে না তোর হুন্ডা কে নিবে, তোর হুন্ডা তো তুই যেভাবে তালা মারে আসছিস ও হয়েছিল। আমি বললাম না, আমার কাছে মনে হলো আমি যখন ব্রেক করছিলাম হুন্ডা ব্রেক হচ্ছিল না, মানে আমার কাছে মনে হচ্ছিল কেউ যেন আমার হুন্ডার তারটা ছিঁড়ে রাখছিল, এরকম মানে ব্রেকের তারটা ছিঁড়ে ছিল, এটা আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু হুন্ডার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, এটা চেক করার মতো আর কোনো অবস্থা ছিল না। তো আমি হসপিটালে প্রায় 1.5 মাসের মতো থাকি। অ্যান্ড ওই 1.5 মাস আমার মাঝে মাঝে আমার ভালোবাসার মানুষ ঈর্ষা আসে, আমাকে দেখে আমার সাথে কথা বলে। অ্যান্ড এভাবে যেতে 1.5 মাস পরে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। অ্যান্ড ডক্টর তখন বলতেছিল যে পাটাকে কেটে ফেলতে হবে, এটা তার সিদ্ধান্ত নেয়। তখন আমার আব্বা তখন আমাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করে। সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করে, আব্বা কাগজপত্র মোটামুটি সব কিছু ঠিক করে বাবা আমাকে সিঙ্গাপুরে পাঠায়। অ্যান্ড সিঙ্গাপুরে পাঠানোর পরে সিঙ্গাপুরে আমার পায়ের অপারেশন হয়। বাট দুর্ভাগ্যবশত সিঙ্গাপুরে আমার পাটাকে ডাক্তার রাখতে পারে নাই, ওখানে আমার পাটাকে সম্পূর্ণ কেটে দিতে হয়েছে। পাটাকে কেটে দেওয়ার পর ওখান থেকে একটা কৃত্রিম পা লাগানো হয়েছে, সিঙ্গাপুর থেকে লাগানো হয়েছে। আমি সিঙ্গাপুরে প্রায় 2.5 মাসের মতো থাকি। 2.5 মাস থাকার পর তখন আমি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসি, আমার পরিবারের সাথে থাকতেছি, আমি হাঁটা চলা করতে পারতেছি, বাট ওভাবে পাটাকে আগের মতো করে মুভ করতে পারতেছি না। হয় না যে একটা অরিজিনাল আর একটা হচ্ছে কৃত্রিম, বাট কৃত্রিম পাটার সাথে ওভাবে অ্যাডজাস্ট হয় না। তো আমি হাঁটার সময় একটু খুঁড়ি করে হাঁটি। আর এরই মাঝে আমি কিন্তু ইন্টার পরীক্ষাটা দিতে পারি নাই, মানে আমার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তখন তো আমি হসপিটালে দৌড়ে ছিলাম। আমার ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয় না। তো আমার বন্ধু সাইম, ঈর্ষা সবাই ইন্টার পাস করে তারা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। কিন্তু আমি তো আর তখন আবার আমার পরীক্ষা
পরীক্ষা দিতে হবে সেকেন্ডবারের মতো। তো এভাবে আমি জানি একটু দুর্বল হয়ে গেলাম, আমার দিনগুলো কেমন করে জানি মানে আমি জানি কেমন মানে একটু মানে অন্যরকম হয়ে গেলাম। আমি তখন কারোর সাথে খুব ভালো করে মিশি না, মানে সারাটা কোন হচ্ছে বাসায় একা একা থাকি, মানে কারোর সাথে অত বেশি কথা বলি না, সবসময় একা একা থাকি। অ্যান্ড এরকম করতে হতে পারে ঈর্ষা কিন্তু আমাকে ফোন দেয়, আমার সাথে ফোনে কথা বলে মাঝে মাঝে আসে। এভাবে যেতে যেতে আমি যখন একটু একা হয়ে যাই, মানে আমার বন্ধু বান্ধব কারোর সাথে কথা বলি না এবং ঈর্ষার সাথেও কথা বলি না। অ্যান্ড একটা পর্যায়ে আমার কাছে মানে আমি তখন মানে ঈর্ষা আমার কাছ থেকে কেমন জানি একটু আস্তে আস্তে সরতে শুরু করে, মানে আমার কাছ থেকে কেমন আস্তে আস্তে একটু সরতে শুরু করে। মানে আগে যেরকম আমাকে ঘন ঘন ফোন করতো, আমি কল দিলে দৌড়ে আমার বাসায় চলে আসতো, বাট আমি যখন তার কাছ থেকে একটু দূরে সরে গেলাম, মানে আমার আসলে কেন জানি আমি দূরে সরে গেলাম আমি নিজেও জানি না, আমার কেন জানি মানে আমার একটু মানে লাইক একটু একা থাকতে ইচ্ছে হচ্ছিলো এরকম। কয়েকটা দিন যখন আমি একা ছিলাম, অ্যান্ড এরপরে আর ঈর্ষা আমার সাথে আগের মতো করে কথা বলে না, মানে আগে যেরকম আমার টান ভালোবাসা ছিল এটা জানি কেমন কমে যায়। ফোন দিলে মানে অতটা ফোন ধরে না, অ্যান্ড ফোন ধরলে আসতে বললে আজকে আসবে কালকে আসবে ওরকম বলে আসতে চায় না। অ্যান্ড একটা পর্যায়ে ঈর্ষা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, অ্যান্ড আমি আবারও ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেই। আমি প্রস্তুতি নিতে আমি ইন্টার পরীক্ষা দিব, অ্যান্ড তারা হচ্ছে অলরেডি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। অ্যান্ড ঈর্ষা তখন অন্য একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সায়েমের সাথে না, সায়েম আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অ্যান্ড তখন আমি মানে আমার তখন এই পৃথিবীটা কেমন জানি অন্ধকার হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে আমার মানে কষ্টের পরিমাণটা ততই বাড়তেছে। অ্যান্ড ঈর্ষা যখন আমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল, তখন আমার বুকের ভিতর যেন একটা পাথর জমে গেল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম, আমার খুবই কষ্ট হচ্ছে। এর মাঝে আমার বড় বোনটার বিয়ে হয়ে যায়, তখন পরিবারে আব্বা থাকে আম্মা থাকে, অ্যান্ড বাবা তখন আমাকে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনার জন্য আমাকে নিয়ে যায়। বাট আমার কেন জানি কোনো কিছুই ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না, কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না, কারো কথাই যেন আমার সহ্য হয় না। এভাবে আস্তে আস্তে করে যেতে যেতে একটা সময় ঈর্ষা আমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায়। যখন সরে যায়, একদিন আমি তাকে নিজেই ফোন করি, মানে ফোন করে আমি তাকে বলি যে আমার বাসায় একটু আসবা, রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট করার পরও আমার বাসায় আসার পর আমি তাকে বলি যে ঈর্ষা, তোমার সাথে আমার সম্পর্কটা খুবই গভীর ছিল, আমি আমার লাইফে প্রথম কোনো মেয়েকে যদি ভালোবেসে থাকি আর সেটা হচ্ছে তুমি। তোমার লাইফে একটা সেকেন্ড রিলেশন, মানে তোমার লাইফে একটা রিলেশন ছিল, সাইমকে তুমি ভালোবাসতা, কিন্তু এরপর তুমি আমাকে ভালোবাসছো, কিন্তু আমি তো কোনো মেয়েকে ভালোবাসি না, তুমি আমার জীবনের প্রথম নারী। এটা বলার পরে ও একটু রাগান্বিত হয়ে আমাকে বলতেছে, তুমি কি মানে সাইমকে নিয়ে আমাকে খোটা দিচ্ছ? আমি তখন তাকে বলি যে না, আমি সাইমকে নিয়ে তোমাকে খোটা দিচ্ছি না, বাট ও আমাকে বলে ও আচ্ছা বেশ, আর বলতে হবে না, আমি বুঝে গেছি, মানে আমি আগে সাইমের সাথে প্রেম করছি, এটা বলে তুমি এখনই খোটা দিচ্ছ? আর আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তো তুমি প্রতিটা মুহূর্তে আমাকে সাইমকে দিয়ে খোটা দিয়ে যাবা। এটা বলার পর ও তখন কোনো কথা না বলে ওখান থেকে হুট করে চলে যায়। মানে আমি তখন হিসাবটা মিলে দিতে পারতেছিলাম না, আর আমি বললামটা কি, এমন কি বললাম, আমি তো এমন কোনো কথাই বলিনি যে এতটা রাগান্বিত হয়ে যেতে হবে। একটা পর্যায়ে মেয়েটা যখন সম্পূর্ণ চলে যায়, অ্যান্ড চলে যাওয়ার পরে রাতের বেলায় যখন আমি তাকে আবারও কল দেওয়ার পরে সারা রাতও আমার কলটা রিসিভ করে না। সকালবেলা আমি যখন কল দিই, মানে প্রায় 8-9টা কল দেওয়ার পর ও কলটা রিসিভ করে আমাকে বলতেছে যে আমি তোমাকে রাতের বেলায় ফোন দিয়ে তোমার সাথে কথা বলবো, এখন আমি একটু ব্যস্ত আছি। তো কেউ কলটি আর কথা বলে না, অ্যান্ড রাতের বেলা আমাকে নিজে কল দেয়, আনুমানিক বাংলাদেশ মানে রাত তখন প্রায় 10টা মতো বাজে। কল দিয়ে আমাকে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনো। আসলে আমি খুব ভেবে চিন্তে দেখলাম যে একে তো তোমার পাটা নষ্ট হয়ে গেছে, তুমি একটা কৃত্রিম পা দিয়ে চলতেছো, এটার জন্য আমার কোনো প্রবলেম নাই, আমি তোমাকে ভালোবাসছিলাম, আমি তোমাকে বিয়েও করতাম, কিন্তু দেখো আমার কাছে মনে হচ্ছে যে তুমি তো জানো যে আমার আগে একটা রিলেশন ছিল সাইমের সাথে আমার অনেক কিছুই হয়েছে। তো এখন মানে আমার কাছে মনে হচ্ছে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সারাটা জীবন তুমি আমাকে খোটা দিয়ে যাবা যে সাইমের সাথে আমার একটা সম্পর্ক ছিল, দেখা যায় আমরা সংসারিক জীবনে কখনো সুখী হতে পারবো না। আমি তখন তাকে বলতেছি, কেন সংসার জীবনে আমরা সুখী হতে পারবো না কেন? আর একটা কথা বিশ্বাস করো, আমি কখনোই তোমার অতীত নিয়ে কখনো ঘাটাঘাটি করবো না, অতীত নিয়ে তোমাকে কষ্ট দিব না। আমাকে বলে যে না, তুমি এখনই কথা বলতেছো যে আমার সাইমের সাথে সম্পর্ক ছিল, অ্যান্ড ভবিষ্যতে তো তুমি আমাকে প্রতিদিন এই কথাগুলো বলবা, তো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো না। আমি তখন তাকে বলি যে ঈর্ষা, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আমার এই ভালোবাসাটা এখন তুমি জানো যে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি, আমার কোনো কিছু ভালো লাগে না, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এই মুহূর্তে যদি তুমি আমার হাতটা ছেড়ে চলে যাও তাহলে তো আমি সহ্য করতে পারবো না। ও আমাকে বলে যে এই মুহূর্তে আমার কাছ থেকে ফিরে যাওয়া উচিত, কারণ একটা সময় তোমাকে ফিরতে হবে, আর যত সামনে আগাবা মানে যত সামনের দিকে আসবা ততই বেশি কষ্ট পাবা, এখনই তুমি ফিরে যাও। অ্যান্ড এটা বলে ও হঠাৎ করে লাইনটা কেটে দেয়। অ্যান্ড এরপরে আমি ওকে যতই কল দিই ও আমার কোনো কল রিসিভ করে না। যেতে যেতে প্রায় এক সপ্তাহের
মতো কেটে যায়, ও আর আমার কোনো কল ধরে না। অ্যান্ড এক সপ্তাহ পর আমি যখন একদিন ওর চাচার বাসায় যাই, যাওয়ার পরে ওর চাচির সাথে কথা বলি, অ্যান্ড কথাবার্তা বলার পরে আমি বুঝতে পারি যে ওরা নাকি ঈর্ষার অন্য কোথাও বিয়ে ঠিক করছে, ঈর্ষাকে বিয়ে দিয়ে দেবে, ওরকম একটা কথাবার্তা। তো আমি তখন আর নিজ থেকে ওর জীবন থেকে সরে চলে আসি, কারণ আমি চিন্তা করি যেহেতু নিজে আমার জীবন থেকে সরে গেছে, আমি ওর সাথে কন্টিনিউ কথাবার্তা বলে আমার কষ্টগুলোকে আর বাড়াবো না। একটা পর্যায়ে আমি একা থাকতে শুরু করি, প্রচণ্ড রকম একা হয়ে যাই, প্রচণ্ড রকম একা হয়ে যান, পড়াশোনা একরকম বন্ধ করে দেয়। পড়াশোনা বন্ধ করে দেওয়ার পরে আমার তখন বাবা মা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, তারা আমাকে বুঝায় যে পাগলামি সাগলামি করিস না, এগুলো করে কী হবে, যা হবার তা তো হয়েই গেছে, অ্যান্ড এটা তো তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট, তুই পড়াশোনা কর। আর আমরা তোর কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি, পাটা কিন্তু মুভ করা যাইতো, বাঁকা করা যাইতো, বুঝাই যায় না যে এটা আলগা কোনো পা, এটা বোঝানো যায় না। তো আমি তখন আমার পরিবারকে একটা কথাই বলি যে তোমরা যত যাই বলো না কেন, জানি আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার সব কিছুই কেমন জানি বিতৃষ্ণার মতো লাগতেছে, আমার মন চাচ্ছে আমি দূরে কোথাও চলে যাই, অনেক দূরে চলে যাই। অ্যান্ড এটা বলার পর তখন আমার বাবা মা মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে বিয়ে করাই দিবে। তারা ভাবতেছে যে বিয়ে করালে হয়তো আমি সব কিছু থেকে একটু মুক্তি পাবো, বা আমার বউ থাকলে আমার বউ আমার সেবা যত্ন করবে, আমি আমার একাকিত্বটা ফিল করবো না। তাদের কাছে মনে হয় যে আমি শুধুমাত্র কষ্ট পাচ্ছি আমার একাকিত্বের জন্য আমি বেশি কষ্ট পাচ্ছি। একটা সময় পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আমাকে বিয়ে করাবে, অ্যান্ড বিয়ে করানোর জন্য তারা বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে থাকে, অনেক জায়গায় মেয়ে দেখতে থাকে, এবং ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর মেয়ে তারা আমার জন্য রেডি করে ফেলে। আমি তখন আমার বাবা মাকে একটা কথা বলি যে শোনো, আমি তোমাদেরকে খুব ডিপলি একটা কথা বলি, আমি ঢাকা শহরের কোনো মেয়েকে বিয়ে করবো না, শহরে থাকা কোনো মেয়েকে আমি বিয়ে করবো না, আমি এটা আমার বাবা মাকে বলি। তখন বাবা মাকে বলে যে কেন, তোর কোনো পছন্দ আছে, কাউকে পছন্দ করিস? তখন আমার চোখের পানিগুলো টলমল করতে শুরু হলো। আমার তখন এক কথায় হচ্ছে ঈর্ষার কথা মনে পড়ে গেল। এরপর আমি আমার বাবা মাকে স্কিপ করে বলি যে না, আমার কোনো পছন্দ নাই, কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি গ্রামে বিয়ে করবো, একদম অজপাড়াগায়, যেখানে কোনো একটা মেয়ে থাকবে যে স্কুলে পড়ে বা কলেজে পড়ে, একদম গ্রামের একটা মেয়েকে আমি বিয়ে করবো, আমি ঢাকা শহরে কোনো মেয়েকে বিয়ে করবো না। এটা বলার পর আমার আব্বা তখন বলে যে সত্যি? আমি বললাম হ্যাঁ, আমি সত্যিই বলতেছি, আমি ঢাকার কোনো মেয়েকে বিয়ে করবো না, তোমরা আমার জন্য গ্রামের কোনো মেয়ে খুঁজে বের করো। এরপর আমার আব্বা আমার জন্য গ্রামের একটা মেয়ে খুঁজে বের করে, আমার আব্বার যে গ্রামের বাড়ি ছিল ওখানে আব্বা মেয়ে খুঁজতে থাকে, অ্যান্ড ওইখানে আব্বা আমার জন্য খুব ভালো একটা মেয়ে খুঁজে বের করে। মেয়েটা ওখানকার একটা কলেজে পড়াশোনা করে, মেয়েটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো, এক কথায় মেয়েটাকে দেখলে যে কেউ পছন্দ করে ফেলবে। তো মেয়েটার সাথে তখন আমার পারিবারিকভাবে আমার আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করে, মেয়েটার সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক করে, অ্যান্ড মেয়ের বাবা মাও বিয়েতে রাজি, অ্যান্ড আমিও রাজি, কারণ যেহেতু আর আমার লাইফে তো আর ও ঈর্ষার কখনো ফিরে আসবেও না, আর ঈর্ষার সাথে আমার আজকে অনেকগুলো মাস কোনো যোগাযোগও নাই, শেষ পর্যন্ত আমি আমার ওখানে বিয়েতে রাজি হয়ে যাই। অ্যান্ড পারিবারিকভাবে তখন তারা আমার মেয়ে আমাকে দেখতে আসে না, আমার ছবি দেখে, অ্যান্ড আমিও মেয়েকে দেখতে চাই, মেয়ের ছবি দেখি, কারণ হচ্ছে আমার কাছে কেন জানি ভালো লাগে না যে দেখ, আমার কাছে মনে হচ্ছে আমার একটা বিয়ে করা দরকার, আমি একটা বিয়ে করবো, এটা যে খুবই শখ করে বিয়ে করা বা অনেক হয় না যে, আমার ওরকম কিছু নাই, আমার লাইফে একটা বিয়ে করতে হবে, শুধুমাত্র একটা বিয়ে করবো, এইটাই ভাবনা। তো এরপরে আমার বিয়ের কাজটা মোটামুটি কমপ্লিট হয়, একেবারে ধুমধাম করে অনেক আনন্দ ফুর্তি করে আমার বিয়েটা শেষ হয়। অ্যান্ড বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে আমার বাসর ঘরে যখন আমি আসি, অ্যান্ড আমি যখন বাসর করব, তখন আমি দেখতে পাই যে মেয়েটাকে আমি খুব ও কিন্তু অত বড় ছিল না, দেখতে একদম ছোটোখাটো, অনেক সুন্দর ছিল, আমি নাম জিজ্ঞেস করি যে কী নাম তোমার, আমাকে বলতেছে যে ওর নাম নুসরাত। আমি বললাম যে আচ্ছা নুসরাত, তুমি তোমার পছন্দের কোনো কিছু আছে কিনা, বা আমার কাছে আজকে তো বাসরা, তুমি আমার কাছে কিছু চাও কিনা? তো মেয়েটা খুবই গ্রামের মানুষ, তো লজ্জা পায়, কোনো কথা বলে না। তো এরপর যাই হোক আমাদের বাসর হয়, অ্যান্ড কমপ্লিট হওয়ার পর আমি তখন রাতের বেলা ও ঘুমায়, আমিও ঘুমাই। তো ঘুমাইতে আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমি সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠি। তো আমি যখন অনেক লেট করে ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে ওঠার পর আমি দেখতেছি যে মেয়েটা সোফাতে বসে কান্না করতেছে। তো সোফাতে বসে কান্না করতেছে, আমি বুঝতে পারতেছি না যে কান্না কেন করতেছে। আমি জিজ্ঞেস করেছি কী ব্যাপার, তুমি কান্না করতেছো কেন, কী হয়েছে? ও কোনো কথা বলে না। তখন কিন্তু ঘড়িতে সময় প্রায় 8:30 প্রায় 9টার মতো বেজে গেছে, সকাল প্রায় 9টার মতো বেজে গেছে। আমার বড় বোন, তারপরে আমার আব্বা আম্মা সবাই উঠে গেছে, আমি একটু লেট করে উঠি, আমি সবসময় ঘুম থেকে ওই 9টা-10টা বাজে উঠি। তো আমি বলতেছি যে কী ব্যাপার নুসরাত, কান্না করতেছো কেন, কী হয়েছে? আমাকে বলে যে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য বলবেন? আমি বললাম ওমা, সত্য বলার কী আছে, আর মিথ্যা বলার কী আছে বলো। তখন আমাকে বললে যে আপনি আমার জীবনটাকে এভাবে কেন নষ্ট করলেন। আমি তখন অবাক হয়ে যাই, যে আমি বলি যে কেন, আমি তোমার জীবন নষ্ট করতে যাব কেন? আমাকে বলে যে কেন, আপনি আমার জীবন নষ্ট করেন নাই? আমি বললাম কীভাবে নষ্ট করলাম? আমাকে বলো আমি তোমার জীবন কীভাবে নষ্ট করলাম। আমাকে বলে যে আপনার যে একটা পা কাটা, আপনি যে একটা কৃত্রিম পা, এটাকে আপনি আমাকে বিয়ের আগে বলছিলেন।
আমি তার প্রথম বললাম যে বিয়ের আগে তো তোমার সাথে আমার কখনো দেখাই হয়নি, তুমি আমার ছবি দেখেছো, আমি তোমার ছবি দেখেছি, অ্যান্ড আমি কখনো তোমার সাথে দেখা করি নাই আর তুমি আমার সাথে দেখা করো নাই, অ্যান্ড পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে, কেন আমার আব্বা আম্মা কি তোমাকে বলেনি যে আমার একটা কৃত্রিম পা লাগানো? তখন ও আমাকে বলতেছে যে না, আপনার আব্বা আম্মা আমাকে কোনো কিছুই বলে নাই। আমি তখন বলতেছি যে কী বলতেছো? আমি তখন খাট থেকে ওঠার পর আমি যখন বেরোচ্ছিলাম তখনও পিছন থেকে আমার হাতটা ধরে ফেলা, আমাকে ধরে বলতেছে কই যাচ্ছেন? আমি বললাম আমি একটু বাইরে যাচ্ছি। ও বলে যে এই কথাটা কিন্তু কাউকে বলবেন না, আমি যে আপনাকে এটা প্রশ্ন করেছি। আমি বললাম কেন বলবো না কেন? আমাকে বলতেছে যে না, আমি চাইনি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা হোক। আমি বললাম তুমি এটা নিয়ে রাগ করে আছো, তুমি এটার উপরে মন খারাপ করে আছো, তাহলে এটা আমি আমার পরিবারকে জিজ্ঞেস করবো না যে তোমার সাথে আমাকে বিয়ে দেওয়ার আগেই কিন্তু তাদের এটা জানা দরকার ছিল যে আমার একটা পা নাই, এটা তোমাকে আগেই বলা দরকার ছিল। একটা পর্যায়ে আমি ওর হাতটা ধাক্কা দিয়ে আমি তখন মানে ঘরের দরজা খুলে বাইরে যাই, অ্যান্ড বাইরে যাওয়ার পর আমি দেখি যে আমার আব্বা আম্মা বারান্দায় বসে আছে। আমি তখন কি আমার আব্বা আম্মাকে জিজ্ঞেস করি যে তোমরা এই কাজটা কীভাবে করতে পারলা? আমার আব্বা আম্মা বলে যে কই কী কাজ করলাম? আমি বললাম যে তোমরা যে আমার সাথে নুসরাতের বিয়ে করাইছো, তোমরা কি নুসরাতের বাবা মা বা নুসরাতকে বলো নাই যে আমার একটা পা নাই? তখন আমার আব্বা আম্মা বলতেছে কেন, নুসরাতের বাবা মাকে তো বলছিলাম, নুসরাতকে বলে নাই। আমি বলি ও মা, এটা কেমন কথা বলতেছো? নুসরাত জানে না যে আমার একটা পা নাই? ও তো খুব কান্নাকাটি করতেছে। আমার আব্বা আম্মা তখন আমার সাথে রুমে আসার পরে নুসরাতকে বুঝায় যে মা, যা হবার তা হয়ে গেছে, তুমি মন খারাপ করো না, এখন আমরা তো তোমার আব্বা আম্মার কাছে বলছি, তোমার আব্বা আম্মা তোমাকে না বললে এটা তো আমাদের কোনো দোষ নাই। তখন তাকে অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে তো বাট ওর কান্না থামতেছে না, ওর মনের ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট, মানে আমি দেখতেছি যে ওর যেন কলিজাটা ফেটে যাচ্ছে, বাট ও প্রকাশ করতে পারতেছে না। তো যাই হোক, এভাবে যেতে যেতে দুপুরে খাওয়া দাওয়া করার পরে অ্যান্ড তখনও দেখি যে ও আর কোনো রকম কোনো কিছুই করতে পারে না, ও খুবই কান্নাকাটি করে। একটা পর্যায়ে আমি তখন আমার ওই দিনটা কেটে যায়, অ্যান্ড এরপর দিন রাতের বেলা ও আর আমার সাথে ঘুমাইতে চায় না, ও একটু ভয় পায় বলতে ও আমার পাটা দেখলেও ভয় পায়, একটু চিল্লে ওঠে ওরকম আর কি। ওর কাছে মনে হয় যে পা কাটা, ওর কাছে একটু ভয় লাগে ব্যাপারটা। তো আমি ওকে বুঝাই যে দেখো এটা খুবই ইজি, অ্যান্ড ও আমাকে বলে যে কখনো আমার সামনে পাটা খুলবা না, আমার তো কৃত্রিম পা লাগানো, এটা যে কোনো সময় কিন্তু খোলা যায়, এটা আমি কিন্তু মাঝে মাঝে খুলে পরিষ্কার করি। তো আমাকে বলছে এটা আমার সামনে কখনোই খুলবেন না, আমার সামনে কখনো খুলবেন না এটা। তো এরকম করে দিনগুলো যাচ্ছিলো, যেতে প্রায় 2 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 2 দিন পরে তখন আমি আমার বউকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে যাব। তো আমি এখানে গ্রামে আমার শ্বশুরবাড়িতে যাবো আমার বউকে নিয়ে। অ্যান্ড যাওয়ার পরে তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করি যে আমার পাটা যে কাটা ছিল, আমি যে একটা অপারেশনের রুগী ছিলাম, এটা আপনারা আমার বউকে বা নুসরাতকে কেন বলেন নাই? তখন তার বাবা আমাকে বলতেছিল যে আমরা যদি বলতাম তাহলে কি নুসরাত তোমাকে বিয়ে করতো? আমি বললাম যে কেন বিয়ে করতো না? বলে যে ও বিয়ে করতো না, এটা বললে কিন্তু বিয়ে করতো না। অ্যান্ড তুমি নাকি তোমার আব্বা আমাকে বলছো যে তুমি নুসরাতকে অনেক বেশি পছন্দ করছো, অ্যান্ড একটা পা না, এটা তো তোমার একটা অ্যাক্সিডেন্ট, সো এটা আল্লাহ নিয়ে গেছে, এটা নিয়ে তো আমরা কিছু মনে করতেছি না। অ্যান্ড নুসরাত 1 দিন 2 দিন এরকম করতেছে, একটা সময় ঠিক হয়ে যাবে। আমি তখন তাদেরকে বলতেছি যে কীভাবে ঠিক হয়ে যাবে, আপনারা কীভাবে চিন্তা করেন যে ঠিক হয়ে যাবে? আজকে এতটা দিন আমি ওর সাথে সংসার করতেছি, ও সবসময় কান্নাকাটি করে, অ্যান্ড ও খুবই মন খারাপ করে, আপনারা কীভাবে বলেন যে ঠিক হয়ে যাবে? ওর বাবা মা বলে যে এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। তখন ওরাও নুসরাতকে অনেক বোঝায় যে বিয়ে হয়ে গেছে, এখন আর কী করবি, বিয়ের আগে তো এখন অনেক কিছু করার ছিল, বিয়ে হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ওকে বোঝায়, কিন্তু ও কোনো কিছুই বুঝতে রাজি না। ও বারবার একটা কথাই বলে যে তোমরা আমার জীবনটা নষ্ট করছো, এরকম করে ও বলে। তো যাই হোক, এভাবে আমি 2-3 দিন আমার শ্বশুরবাড়িতে থাকার পর আমি ওকে নিয়ে আবারও ঢাকাতে আসি। অ্যান্ড ঢাকাতে আসার পর প্রায় 15-16 দিনের মতো আমাদের সংসারটা এভাবে কাটে। অ্যান্ড 15-16 দিন পরে আমাকে একটা রিকোয়েস্ট করে, আমাকে খুবই ডিপলি একটা রিকোয়েস্ট করে যে আমি তো তখন আমাদের মাঝে তুমিটা চলে আসে। আমাকে বলে যে আমি তো তোমার কাছে কোনোদিন কিছুই চাইবো না, বিশ্বাস করো আমার কোনো চাওয়া তোমার কাছে না, আমি কোনোদিনও বলবো না যে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমি কখনো তোমার কাছে কিছুই চাইবো না, তোমার কাছে আমার আজকে ছোট্ট একটা চাওয়া, তুমি আমার এই চাওয়াটা রাখবো। আমি তখন তারা বলতেছি যে এত বিনয় করে বলার তো কিছু নেই, তুমি বলো, অ্যান্ড আমি তো তোমার কথা অবশ্যই রাখবো। তো আমাকে বলতেছে যে তুমি আমাকে কলেজে ভর্তি করো, আমাকে বলে। আমি বললাম যে কেন কলেজে ভর্তি করাইতে হবে, কেন তুমি কি পড়াশোনা করবা? আমাকে বলে আমার খুবই পড়াশোনা করতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে কলেজে ভর্তি করাও। অ্যান্ড আমি বললাম যে হঠাৎ করে পড়াশোনা কেন করবা? আমাকে বলে আমি পড়াশোনা করবো। অ্যান্ড আমি ওর বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারি ও কিন্তু যথেষ্ট মেধাবী স্টুডেন্ট ছিল, এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করছে। এরপরে আমি ব্যাপারটা নিয়ে আমার আব্বা মায়ের সাথে কথা বলে আমার আব্বা মা আমাকে নিষেধ করে। আমার বাবা মাকে বলে যে তোর একটা পা নাই, তুই একটা পঙ্গু মানুষ, এর উপর মেয়েটাকে অনেক কষ্ট করে আমরা বিয়ের সাথে করেছি, পড়াশোনা করার পর যদি মেয়েটা চেঞ্জ হয়ে যায়, আমাকে আব্বা মা এটা বলে। কিন্তু নুসরাত আমাকে বলে যে আমি কিভাবে তোমাকে বিশ্বাস করবো? আমি যখন ওকে এই কথাটা বলি যে আমার আব্বা মা বলতেছে যে তুমি যদি বিয়ের পর আমাকে ছেড়ে চলে যাও বা তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তখন কী হবে, ওই সাথে সাথে
অজু করে কোরআন শরীফ নিয়ে আসে, অ্যান্ড কোরআন শরীফে নিয়ে কোরআনটা মাথা নিয়ে বলে যে আমি আল্লাহর পবিত্র 30 সিরফা কোরআন মাথায় নিয়ে বললাম যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমি যতই বড় হই, আমি যতই কিছু করি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। অ্যান্ড তখন তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস জন্ম হয়, কারণ আমি চিন্তা করি ও তো কোরআন শরীফ মাথায় নিছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি, নুরশাতের পরিবার কিন্তু মানে অত বড় লোক না, মানে খুবই গরিব, মানে ওর বাবা মা কিন্তু খুবই গরিব, মানে ওর বাবার হচ্ছে ওই এলাকাতে মানে কিছু জমি জামা আছে, ওইগুলো দেখাশোনা করে উনি চলাফেরা করে, মানে খুবই গরিব টাইপের একটা মানুষ, ধনী না। তা আমি চিন্তা করি যে নুসরাত যদি পড়াশোনা করতে পারে তাহলে তার বাবা মায়ের জন্য হেল্প হবে, সে তার বাবা মাকেও হেল্প করতে পারবে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তাকে কী করি, আমাদের ওখানকার একটা কলেজে ভর্তি করে আবারও। তো ভর্তি করানোর পরে ও তখন ওখানে পড়াশোনা করে, অ্যান্ড আমি তখন আমার আব্বার যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, আমাদের দোকানপাটগুলো আছে, আমি তখন আমাদের ওই দোকানপাটের সাইডগুলো নিয়ে নিই। আব্বা মা তখন একেবারে কমপ্লিটলি অবসরে চলে যায়, আব্বা মা বাসায় থাকে। তখন আমি আমার আব্বার মানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো আমি এভাবে দেখাশোনা করতেছি, নুরশাত এভাবে পড়াশোনা করতেছে। যেতে যেতে প্রায় আরও এভাবে প্রায় 3 থেকে 4 মাসের মতো কাটে। অ্যান্ড 3-4 মাস পরে হঠাৎ করে আমার আব্বা একদিন মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমাদের সংসারটা যেন একদম ভেঙে যায়, মানে ভেঙে যায় বলতে আব্বার উপরে আমরা কিন্তু অনেক বেশি ডিপেন্ড ছিলাম বলতে আমি তো একরকম পঙ্গু মানুষ, আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, সবই ঠিক আছে, কিন্তু তারপরও আব্বা কিন্তু আমাদের সংসারে একদম মূল খুঁটি ছিল। আব্বা মারা যাওয়ার পর থেকে মানে আমি খুবই মানসিকভাবে অনেকটা ভেঙে যাই। মানে তখন কিন্তু নুরশাত আমাকে অনেক সাপোর্ট করে, মানে আমাকে বুঝায় যে মন খারাপ করো না, কারো বাবাই তো চিরকাল বেঁচে থাকে না, তো মানে আমাকেও প্রচুরভাবে বোঝায়। মানে একটা বউ তার স্বামীকে যতটুকু আদর স্নেহ ভালোবাসা করা দরকার, নুরশাত আমাকে কিন্তু সম্পূর্ণভাবে ভালোবাসা দিতেছে। আমার যে একটা পা নাই, তখন কিন্তু মাঝে মাঝে আমার আগে কিন্তু আমি যখন আমার ওই কাটা পায়ের ইয়েটা খুলতাম, তখনও প্রচুর পরিমাণ ভয় পাইতো, চিল্লাইতো, মানে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করতো। এখন কিন্তু আমি যখন এটা খুলে, ও কিন্তু আর এখন ভয় পায় না, ও আমাকে বলে যে না এটা এখন অনেক সুন্দর দেখাচ্ছে বা ভালো, ও নিজেই কিন্তু পরিষ্কার করে দেয়। এভাবে যেতে যেতে নুরশাত তখন ইন্টার কমপ্লিট করে, অ্যান্ড আমি তখন বাচ্চা নেওয়ার জন্য ওকে বলি, ও আমাকে বলে যে বাচ্চা মানে ও পড়াশোনা শেষ করুক তারপরে বাচ্চা নেবে, ও বাচ্চা নিতে চায় না। তো বাচ্চা নিতে চায় না, আমি ওকে বলি যে মানে তুমি বাবু নিবা না কেন, বাবু নেওয়ার জন্য রিকোয়েস্ট করি, বাট ও বাবু নিবে না। ও আমাকে বলে যে আমি পড়াশোনাটা শেষ করি তারপরে বাবু নিব, তো বাবু নিচ্ছে না। একটা পর্যায়ে যেতে যেতে তখন ওর নুরশাতের আরও ছোটো 2টা বোন থাকে, ওরা টোটাল 3 বোন। তো ছোটো 2টা বোন থাকে, ছোটো বোনগুলোকে বিয়ে দিতে হবে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে, কিন্তু ওদের পারিবারিক অবস্থা অতটা ভালো না। আমি কিন্তু বলেছিলাম যে নুরশাতের বাবা মানে জমি জামার মানে একজন কৃষক, সোজা বাংলায় যেটা বলে। তো আমাকে বলতেছে যে ওরা বাড়িতে একটা ঘর দিবে, মানে একটা বিল্ডিং ঘর দিবে। তো একটা বিল্ডিং ঘর দেওয়ার জন্য তখন কিন্তু মানে আমার যে টাকা পয়সা, আমার আব্বার যত টাকা পয়সা সব কিছুই আমার, যেহেতু আমার কোনো ভাই নাই, তখন সম্পূর্ণ টাকা পয়সাগুলোই আমি টাকা পয়সাগুলোকে চালাচালি করতেছে, আমি সব কিছু করি। তো আমাকে তখন নুসরাত বলতেছিল যে মানে আমি মানে বাড়িতে একটা ঘর দিব, তুমি যদি পারো আমাকে একটু হেল্প কর, ওরকম করেই বলে। আমি তখন বলেছি মানে হেল্প কেন, মানে হেল্পের কথা এখানে কেন আসতেছে, অ্যান্ড তুমি যদি একটা ঘর বানাও তাহলে আমি আমার শাশুড়কে হেল্প করবো, অ্যান্ড এটা তো কোনো ব্যাপার না। তখন আমি কী করি, মানে আমি টাকা পয়সাগুলো সব কিছু জোগাই, আমি প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো আমার খরচ। আমাদেরকে ফাউন্ডেশন করে গ্রামের বাড়িতে একটা ঘর বানাই দিই। ঘর বানাই দেওয়ার পরে মোটামুটি ওর যে ছোটো 2টা বোন থাকে, ছোটো 2টা বোনের মাঝে বড় বোনটার বিয়ে হয়ে যায়, মানে বড় বোনটার বিয়ে হয়, অ্যান্ড ছোটো আরেকটা বোন থাকে। অ্যান্ড ওই ছোটো বোনটাকে তখন আমি আমাদের বাসায় নিয়ে আসি। কারণ হচ্ছে আমাদের বাসাটা জানি কেমন একা হয়ে গেছে, নুরশাত তো বাবু নিতে চায় না, অ্যান্ড আর আমার মাও সবসময় মানে আব্বাকে হারানোর পর থেকে মাও কেমন কান্নাকাটি করে, মা আর আগের মতো থাকে না। অ্যান্ড এরকম করতে করতে আমি তখন চিন্তা করলাম যে মেয়েটা যদি আমাদের বাসায় থাকে, অ্যাটলিস্ট আমাদের বাসাটা একটু মানে প্রাণবন্ত থাকবে। এভাবে আমাদের দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে প্রায় আরও 1 থেকে 2 বছরের মতো কাটে। তখন আমার পরিবার থেকে মানে আমার মা এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে প্রেশার দিতেছে সন্তান নেওয়ার জন্য। মানে আমার আম্মা আমাকে বকা দিতেছে এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে যে ও পড়াশোনা করুক, মানে পড়াশোনা করলে প্রবলেম কি, ও তো বাবু নিতেই পারবে, পড়াশোনার জায়গায় পড়াশোনা বাবু নিবে, এটাতে এত কি আছে, মানে বাবু নাও। এটা বলার জন্য তার বাবা মা ওকে প্রেশার দেয়, আমার মা ওকে প্রেশার দেয়। কিন্তু আমি যখন নুরশাতকে বলি যে আমি বাবু নিব, তখন নুরশাত আমাকে একটা কথাই বলেছে, প্লিজ তুমি তোমার আব্বা আমাকে একটু বুঝাও না, মানে একটু বুঝাও, আমি জাস্ট অনার্সটা কমপ্লিট করি, অনার্সটা কমপ্লিট করার পর আমি বেবি নিব, তো কোনো প্রবলেম নাই, আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, আমরা তো একই সংসারে আছি, তাই না। অ্যান্ড ও যেহেতু কোরআন শরীফ মাথায় নিয়েছিল, সেদিনকার পর থেকে কিন্তু আমি ওকে মনে প্রাণে বিশ্বাস করি, যত যাই হোক নুরশাত কখনো আমাকে ঠকাবে না, ও আমাকে কখনো ঠকাতে পারে না। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে নুসরাতের বাবা খুব অসুস্থ হয়ে যায়, মানে খুবই অসুস্থ হয়ে যায়, মানে ওনাকে ওই গ্রামের বিভিন্ন ডাক্তার বা কবিরাজ মানে অনেক জায়গায় দেখানো হয়, বাট উনি অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন নুসরাত আমাকে বলতেছিল যে বাবার জন্য একটা কিছু কর, আমাকে বলে। আমি তখন বলি যে মানে একটা কাজ করে আমরা ঢাকাতে নিয়ে এসে ঢাকাতে এসে ওনাকে ট্রিটমেন্ট করাই, অ্যান্ড ঢাকাতে আনার পর ওনাকে মানে
আমি ঢাকাতে ট্রিটমেন্ট করাই। অ্যান্ড ঢাকাতে ট্রিটমেন্ট করানোর পরে যেটা ধরা খায় সেটা হচ্ছে ওনার একটা কিডনি অনেক আগেই নষ্ট হয়ে গেছিলো, এটা উনি জানতো না। অ্যান্ড সেকেন্ড যে কিডনি আছে ওই কিডনিও প্রায় পাউন্সের পথে, একেবারে নষ্টের পথে। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, নতুন করে কিডনি লাগাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সম্পূর্ণ লাইফ সাপোর্টে আছে, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই, ওনার অবস্থা খুবই খারাপ। এরপর আমি তখন চিন্তা করতেছি, হাইরে আমার বাবাও মরে গেল। আমি কিন্তু নুসরাতের বাবাকে আমার নিজের বাবার মতো মনে করতাম, আমার বাবা যেরকম আমি আমার বাবার মতো মনে করতাম, প্রচুর ভালোবাসতাম। তো আমি তখন ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে থাকি, ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে নিয়ে যাই। অ্যান্ড নুসরাতও কিন্তু আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে। ওর যে একটা ছোটো বোন আছে আমাদের বাসায় থাকে, ওই মেয়েটা আমাকে খুব বেশি ভালোবাসে। আমি বিভিন্ন জায়গায় হসপিটালে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে দৌড়দৌড়ি করি, বাট কোনো জায়গায় আমি আসলে ভালো কোনো কিছু করতে পারি না। দেখতে দেখতে আমি এখানে প্রায় 6 থেকে 7 মাসের মতো থাকি। অ্যান্ড 6-7 মাস থাকার পরেও আমি ওরকম ভালো কোনো ডাক্তারের মাধ্যমে ভালো কোনো কিছুই করতে পারি না। অ্যান্ড সবশেষ একজন বড় ডাক্তার আছে, ওনার সাথে কথাবার্তা বলার পরে আমি নুসরাতের বাবাকে আমি ইন্ডিয়াতে নিয়ে যাই। অ্যান্ড ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে ওখানে ওনার একটা অপারেশন কিডনি ট্রান্সফার করা হয়। অ্যান্ড কিডনি ট্রান্সফার করে সব কিছু ঠিক করে আমার প্রায় 40 লাখ টাকার মতো ওর বাবার পিছনে সম্পূর্ণ খরচ হয়। 40 লাখ টাকার মতো আমি খরচ করি। অ্যান্ড খরচ করার পরে সবশেষ ওনাকে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে সুস্থ করে আমি ওনাকে বাড়িতে ঢাকাতে আনি। ঢাকাতে আনার পর তখন আমি ওনাকে আর বলি না যে আপনি আপনার গ্রামে চলে যান। আমার কথা হচ্ছে উনি গ্রামে চলে গেলে উনি দেখা যায় একটু সিগারেট খেতে পছন্দ করে, সিগারেট খায়, তারপরে বিভিন্ন রকমের বাজে কিছু হ্যাবিট আছে, ওই কাজগুলো করবে। অ্যান্ড ডাক্তার কিন্তু ওনাকে বারবার নিষেধ করছে যেন সিগারেট না খায়, যাতে উনি ওনার শরীরের চর্চাগুলো ঠিক মতো করে। তো আমি চিন্তা করলাম উনি যদি গ্রামে চলে যায় তাহলে উনি তো আর নিজেকে ওভাবে আর করবে না, সুস্থ করবে না, নিজের প্রতি নিজের যত্নবান হবে না। অ্যান্ড একটা সময় উনি আবার অসুস্থ হয়ে যাবে। অ্যান্ড অসুস্থ হলে তো বরাবর মতো সে আমাকেই ট্রিটমেন্ট করতে হয়, আমাকেই সুস্থ করতে হয়। অ্যান্ড এটা চিন্তা করে তখন আমি ওনাকে আর গ্রামে যেতে দিই না। আমি বলি আপনি গ্রামে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই থাকেন। আমি ওনাকে ওখানে রেখে দিই। তখন আমার যে ব্যবসা বাণিজ্যগুলো আছে এগুলো আমিও দেখি, উনিও মাঝে মাঝে দেখে, উনিও এটা সেটা দেখে, উনিও দেখে আমিও দেখি। এভাবে উনি মোটামুটি আমাদের সাথে খুব মিশে যায়। অ্যান্ড আমার মা ওনাকে অনেক বেশি সম্মান করে, উনি আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড উনি আমাদের পরিবারের একজন সদস্য, আমাদের পরিবারে থাকতেছে। আমার আব্বার যে ঘাটতিটা ছিল ওনাকে পাওয়ার পর মনে হলো যে আমি যেন ওই ঘাটতিটা ফিল আপ করতে পারছি। অ্যান্ড উনি যেহেতু আমার ঘরে আছে, আমি মনে করি যে নুসরাতকে নিয়ে আমার আর কোনো টেনশন নাই। তখন নুসরাতও পড়াশোনা করতেছে। অ্যান্ড করতে করতে একটা সময় নুসরাত অনার্স কমপ্লিট করে। অনার্স যখন শেষ হওয়ার পর তখন চিন্তা করতেছে যে ও কী করবে, ওটা নিয়ে ও বিভিন্ন চিন্তাভাবনা করতেছে। তখন ও বিসিএস পরীক্ষা দেয়। ওর বোনটাও কিন্তু তখন পড়াশোনা করে, ওর বোনটাও কলেজে পড়ে, ওর ছোটো বোনটা। আমি ওর ছোটো বোনটাকে ওখানে কলেজে পড়াই, কলেজে ভর্তি করাই, কলেজে পড়াই। অ্যান্ড কলেজে পড়ানোর পরে তখন ওর বাবা কিন্তু, নুসরাতের বাবা কিন্তু আমাকে বারবার একটা ব্যাপার বলতেছে, আপনি কিন্তু ভুল করতেছেন, আপনার কিন্তু সন্তান নেওয়া উচিত, আমাকে এটা বলে। অ্যান্ড নুসরাত আমি যখনই সন্তানের কথা বলি বা যখনই বাবু নিয়ে কথা বলতে চাই, নুসরাত আমাকে একটা কথাই বলে যে তুমি কি আল্লাহর কোরআনকে বিশ্বাস করো না? আমি তো আল্লাহর কোরআন শরীফটা মাথায় নিছি, অ্যান্ড আল্লাহর কোরআনটা মাথায় নিয়ে তোমাকে বলছি যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোকে কেন ছেড়ে যাব। যাই হোক, এভাবে ওর কথাবার্তাগুলোকে আমি বিশ্বাস করি। অ্যান্ড তখন ও বিসিএস পরীক্ষা দেন। বিসিএস পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ ও বিসিএস পাস করে। অ্যান্ড বিসিএস পাস করার পরে আমি তো তখন অনেক খুশি, মহা খুশি। আমার মোটামুটি আমার আব্বা আম্মা থেকে আমার মা তারপরে নুসরাতের বাবা সবাই অনেক খুশি হয় যে এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করি যে বিসিএসে পাস করবে। অ্যান্ড বিসিএস পাস করার পরে তখন তো আর কোনো প্রবলেম না। আমি ওকে বলি যে এখন তো আমরা বাবু নিতে পারি না, তোমার তো এখন আর কোনো টেনশন নাই, কারণ তুমি এখন জবের জন্য এখন জবও করবা, সব কিছু মোটামুটি ঠিক আছে, চলো আমরা বাবু নেই। অ্যান্ড যখন বাবু নেওয়ার কথা বলি তখন আমাকে বলে যে তাহলে চলো আমরা কোথাও বেড়াইতে যাই, আমাকে এটা প্ল্যানিং করে। তাই আমি বলে যে কোথায় যাবো, আমাকে বলে যে তুমি যেখানে খুশি সেখানে চলো। তো আমি তখন তাকে নিয়ে ইন্ডিয়াতে বেড়াতে যাই, যেহেতু তার বাবাকে ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম। ইন্ডিয়ার জায়গাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো। ওর বাবাকে নিয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে যেতে আমি তাকে নিয়ে তখন ইন্ডিয়াতে চলে যাই। অ্যান্ড ইন্ডিয়াতে ও তখন প্রায় আমার সাথে 2.5 মাসের মতো ইন্ডিয়াতে থাকে। অ্যান্ড ইন্ডিয়াতে আমরা প্রচুর পরিমাণে মজা মাস্তি করি। আর এরই মাঝে নুসরাতের বাবা আমার যে ব্যবসা বাণিজ্যগুলো আছে বা আমাদের ঘরের যত রকমের ইয়েগুলো আছে সবই নুসরাতের বাবা দেখাশোনা করে। উনি একদম সম্পূর্ণ আমাদের গার্ডিয়ান হিসেবে উনি আছে। তো নুসরাতের সাথে ওইখানে ঘোরাফেরা করি, ইন্ডিয়াতে ঘোরাফেরা করি। ইন্ডিয়াতে অনেক ঘোরাফেরা করার পর 2.5 মাস পর আমরা বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর ও চাকরির জন্য অ্যাপ্লাই করার পরে একটা উপজেলাতে ওর একটা চাকরি হয়, টিউনু সহকারী টিউনু হিসেবে ওর একটা চাকরি হয়, সহকারী টিউনু হিসেবে চাকরি হয়। চাকরি হওয়ার পরে তখন এটা আমাদের এখান থেকে অনেক দূরে, ঢাকা শহর থেকে অনেক দূরে। তো ওইখানে গিয়ে ওর থাকা লাগবে, ওইখানেও থাকবে। তো এখন আমার মা তারপর নুসরাতের বাবা কিন্তু এটাতে রাজি হচ্ছে না। বলতেছে যে বউ তুই ওখানে থাকবি, জামাই এখানে থাকবে, এই ব্যাপারটা কেমন জানি দেখায়। তখন
তখনও আমাকে বলে যে তুমি তো চাইলে এটা একটা ম্যানেজ করতে পারো, বা তুমি তোমার আব্বা আম্মা মানে তুমি তো আমার বাবাকে আমার মাকে তুমি তো ম্যানেজ করতে, তুমি তাদেরকে বুঝাও। আমি তখন বলি যে আমি বুঝালে কি তারা বুঝবে? ও বলে যে বুঝালে বুঝবে না কেন, বুঝাও। তখন ওর বাবা আমাকে মানে আমার মা আর ওর বাবা মিলে একটা সিদ্ধান্ত নেয়, মানে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে ও যেখানে চাকরি করবে ওখানে আমি শো থাকবো। তখন আমার মানে এই দিকের ব্যবসা বাণিজ্যগুলো সব কিছু হচ্ছে দেখবে, মানে আমার শ্বশুর দেখবে, আর আমি ওইখানে থাকবো ওনার মানে নুসরাতের সাথে। তখন আমি আমার মাকে বলতেছিলাম যে এটা আমার মোটেও ভালো দেখায় না, আমি আমার বউয়ের সাথে ওই গ্রামে গিয়ে পড়ে থাকবে, এটা জানি কেমন দেখায়। একটা কাজ করে নুসরাত ওখানে থাকুক, ও মানে প্রতি সপ্তাহে আসবে, আমি ওর কাছে যাবো, এভাবে তো যাতে এটা হোক না, মানে প্রবলেম কি? তখন একটা পর্যায়ে আমার মা রাজি হয়। আমার মা বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে কোনো আমি যেহেতু রাজি, সেখানে আমার মার কোনো দ্বিমত পোষণ করে না। এরপরে নুসরাতের সাথে আমি মাঝে মাঝে ওইখানে যাচ্ছি, ওই টিউনুত ইয়েতে যাচ্ছি, উপজেলাতে যাচ্ছি, ও মাঝে মাঝে আমার এখানে আসতেছে। এভাবে আমাদের মানে শারীরিক সম্পর্ক হচ্ছে, সব কিছু মোটামুটি ঠিক হচ্ছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যেতে যেতে প্রায় 7 মাস পরে নুসরাত ভাবু কনসেপ্ট করে। বিয়ের এত বছর পর বাচ্চা হবে এটা নিয়ে তো আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ মহা খুশি, মানে আমার মা, তারপরে নুসরাতের মা বাবা থেকে শুরু করে নুসরাতের ছোটো বোন, ওরা আরেকটা বোন আছে ওকে বিয়ে দিছে, ওরা মানে সবাই মোটামুটি অনেক খুশি হওয়ার পর আমি তখন নুসরাতকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি এখন আর ওইখানে না গিয়ে তুমি ঢাকাতেই থাকো, বাবুটা কমপ্লিটলি হয়ে যাক, এরপরে তুমি আমার কাছে যাবা। এটা বলার পর তারপর সে বলে যে ওকে ফাইন ঠিক আছে। এরপরে ও কী করে এখানেই থাকে, মানে ঢাকাতেই থাকে। ঢাকাতে থাকার পরে আলহামদুলিল্লাহ আমরা ওকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করি। আমি তখন আমি ব্যক্তিগতভাবে ওকে অনেক বেশি টেক কেয়ার করি, মানে কখনো ওকে চোখের আড়াল হতে দেই না, মানে সবসময় ওর সেবা যত্ন আমি কন্টিনিউ করেই যাচ্ছি, এইভাবে সবসময় ওকে টেক কেয়ার করি। অ্যান্ড করতে করতে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে আসে, আমার একটা ছেলে হয়। অ্যান্ড আমার ছেলেটা অনেক বেশি সুন্দর হয়, মানে আমি যেমন দেখতে সুন্দর, আমার মতো লম্বা ফর্সা, মানে দেখতে একেবারে কিউটেড ডিপ এক কথায় যেটা বলা যায়, অনেক সুন্দর হয়। এরপরে নুসরাত মোটামুটি আমাদের পরিবারের সাথে অনেক ভালো থাকে। অ্যান্ড থাকার পর ও যখন সুস্থ হয়, মানে সব কিছু ঠিকঠাক হয়, তখনও আবারও ওর ওই উপজেলাতে চলে যায়। অ্যান্ড উপজেলাতে যাওয়ার সময় ছেলেটাকে সাথে করে নিয়ে যায়। তো তখন আমার এখানে আর কোনো কিছুই ভালো লাগে না, মানে ঢাকাতে আমার কেন কোনো কিছু ভালো লাগে না। আমার বারবার আমার ছেলেটার কথা মনে হয় যে আমার ছেলেটা ওখানে পড়ে আছে, আমি এখানে পড়ে আছি, মানে ব্যাপারগুলো কেমন যেন আমার কাছে একটু হিবিজিবির মতো লাগে। আমি একটা পর্যায়ে বলি কি যে আচ্ছা যত যাই হোক, আমি তখন নুসরাতের সাথে ওইখানে গিয়ে থাকতে শুরু করি, মানে ওইখানে ও যে উপজেলাতে আছে ওই উপজেলাতে আমি থাকতেছি। তখন আর আমি ওই ঢাকাতে খুব কম আসি, দেখা গেলো ওখানেই থাকি। থাকার পরে মানে মাসের ভিতরে 2বার কি 3বার ঢাকাতে আসি, মানে আগে যেরকম ঢাকাতে থাকি ওখানে বেড়াইতে যাইতাম, এখন ওখানে থাকি মাসে মাসে ঢাকাতে বেড়াতে আসি। এভাবে যেতে একটা পর্যায়ে আমি একটা ব্যাপার খুব মানে একটু মোটামুটি আমার কাছে একটা ব্যাপার কেমন যেন একটু অন্যরকম মনে হয় বলতে কি যে নুসরাত মাঝে মাঝে মানে এদিক সেদিক চলে যায় বলতে কি ও আমাকে বলে যে অফিসের কাজে কক্সবাজার যেতে হবে, তারপরে বান্দরবন যেতে হবে, বা ওইরকম মানে সিলেট যেতে হবে, ওরকম কথাবার্তা বলে ও 2-3 দিনের জন্য মানে ও উধাও হয়ে যায়, 2-3 দিনের জন্য ও আসে না, মানে কোথায় চলেছে আমি ঠিক জানি না। ফোন করলে ও বলে যে আমি এখানে আসি ওখানে আসি, মানে অফিসের কাজে আছে, এটা ওটা বলে। তখন ওর অফিসে মানে টিউন অফিসে কাজ করে একজন লোক আছে, নাম হচ্ছে আচ্ছা ওনার নামটা না বলে, আমার ওই মানে ভাইটা মানে ভীষণ ভালো, আমি ওনার সাথে যখন খুব ক্লোজলি মিশি, আমি কিন্তু তখন ওই মানে উপজেলায় থাকতে ওই উপজেলার মানুষের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড সহকারী টিউনের বউ মানে স্বামী হিসাবে মোটামুটি ওই এলাকার সবাই আমাকে খুব ভালো করে চিনে। আমি কিন্তু শুধুমাত্র আমার ছেলেটার জন্য ওখানে থাকতেছি, অন্য কোনো কারণ নাই, মানে আমার ছেলেটা তখন ওর দুধ খায়, অ্যান্ড তখন আমি শুধুমাত্র আমার ছেলেটার জন্য ওখানে আমার থাকা, মানে অন্য টাকা পয়সা বা অন্য কোনো কিছুর জন্য না। তো এরপর আমি ছেলেটাকে নিয়ে থাকতেছি। তো এরকম মানে ও যখন ছেলেটাকে রাখি এরকম চলে যায়, তো আমি ওই ভদ্রলোকটার সাথে কথা বলি, তখন উনি আমাকে একটা ব্যাপার বলে, উনি আমাকে বলে যে আপনি আপনার বউর প্রতি একটু টেক কেয়ার করেন, মানে আপনার বউর প্রতি একটু যত্নবান হন, আমাকে এটা বলে। তখন আমি চিন্তা করি যে বউর প্রতি যত্নবান হবো, মানে আমি আপনার কথা তো কিছু বুঝতে পারতেছি না। তখন ওনার সাথে আমার মোটামুটি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। অ্যান্ড তখন উনি আমাকে বলতেছে যে আপনার বউর মতিগতি কিন্তু খুব একটা ভালো না, আমাকে বলে। আমি বললাম যে কেন? পরে বলে যে আপনি তার স্বামী, এরপরও সে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলে বা অনেক রকম, মানে উনি আমাকে মানে যেরকম আর কি পিছনে কথা বলা যেরকম আর কি ওরকমভাবে অনেক কথা বলার পর তখন আমার নুসরাতের প্রতি একটা মোটামুটি আমার কাছে একটু কেমন যেন খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে আমার কাছে এই ব্যাপারটা সবচেয়ে খারাপ লাগে যে আমার ছেলেটাকে এইভাবে রেখেও 2 দিনের জন্য চলে যায়। অ্যান্ড একটা পর্যায়ে ও যখন ওইখান থেকে আসার পরে আমি তাকে বলি যে তুমি কোথায় গেছিলে? ও বলে যে সিলেটে গেছিলাম। সিলেটে কেন গেছিলাম? বলে অফিসের কাজে গেছিলাম। তো অফিসের কাজে গেছিলাম। আমি বলি যে কই তোমার অফিসের তো কোনো কাজ ছিল না, আমি এটা ওকে বলি। তখন আমাকে বলে তুমি কিভাবে বুঝো, তুমি কি আমার অফিসে গেছিলা? আমি বললাম আমি তোমার অফিসে জানি ঠিক আছে, বাট আমি তোমার অফিসের অনেক লোকদের সাথে কথা বলি, বাট কথা বললে আমার কাছে মনে হয় যে তুমি অফিসের কাছে যাও না, অন্য কোনো একটা কাজে গেছো। তখন আমাকে বলতেছে তুমি আমার অফিসের কার সাথে কথা বলো।
একটু রাগান্বিতভাবে আমাকে জিজ্ঞেস করলো যে অফিসের কার সাথে কথা বলো। আমি বললাম তুমি আমার সাথে তো মানে রাগ হয়ে কথা বলতেছো কেন, তোমার অফিসের তো অনেক লোকে আছে, আমি কি কথা বলতে পারি না? ও আমাকে বলে যে না, তুমি অফিসের কার সাথে কথা বলছো এটা আমাকে বলতে হবে। মানে তখন আমার স্বামী স্ত্রীর মাঝে একটু টকজগ লেগে যায়, মানে একটু ঝগড়া লেগে যায়। ঝগড়ার একটা পর্যায়ে আমি তখন বলি যে মানে মানে আমি তখন আমার কী করে ওর সাথে খুবই রাগারাগি হয়। রাগারাগি হওয়ার পর আমি তখন আর কোনো কথা না বলে আমি আমার ছেলেটাকে নিয়ে ওইখান থেকে ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসি তখন কিন্তু আমার ছেলেটা মোটামুটি দুধ খায়, বাট ছাড়ার পর্যায়ে ওরকম যে একেবারে মায়ের দুধ ছাড়া থাকতে পারবে না এরকম কিছু না। তবু আমি আমার সন্তানকে নিয়ে যখন আমার ইয়েতে চলে আসি, আমার বাড়িতে আসি, তখনও কিন্তু নুসরাতের বাবা কিন্তু আমার বাড়িতে, মানে নুসরাতের বাবা আমাদের বাড়িতে। অ্যান্ড মানে তখন কিন্তু উনি মোটামুটি সব কিছুই উনি দেখাশোনা করতেছে। নুসরাতের মা কিন্তু তখন গ্রামে থাকে, অ্যান্ড উনিও মাঝে মাঝে আমাদের বাসায় আসে, বাসায় এসে উনিও থেকে যায়, উনি আমাদের বাসায় কিন্তু কমপ্লিটলি থাকে না। এখন ঢাকায় ব্যাক করার পর আমার মা তখন আমাকে প্রচুর পরিমাণ গালাগালি করতেছে যে তুই কী কাজ করলি, বউর বাচ্চাটাকে এইভাবে নিয়ে চলে আসলে, এটা কি তুই ঠিক করলি? আমি তখন আমার মারে বলতেছি মা ঠিক আর ব্যাটিকের কথা তুমি কেন বলতেছো? ও এরকম এরকম বলতেছে যে এখন আমি কি করব, আমার সাথে ঝগড়া করে অ্যান্ড 2-3 দিনের জন্য কোথায় যেন চলে যায়। তো তখন ওর মানে আমার নুসরাতের বাবা মা মিলিয়ে সিদ্ধান্ত নেয়, আমার মা মিলিয়ে সিদ্ধান্ত নেয় যে ওকে আর মানে ওইখানে ওখান থেকে ট্রান্সফার করাবে, না হয় ওকে যে কোনো একটা ব্যবস্থা করাবে, এইভাবে ওকে চাকরি করাবে না। ওরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়। তো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পর ওরা আমাকে বলে যে আমাকে বোঝায় যে তুই স্ট্রং থাকবি, তুই স্ট্রং থাকার পরে আমরা সব কিছু ঠিক করব। তখন পারিবারিকভাবে ও যখন মানে আমার বাবু নিয়ে আসার 3 দিন পরে কিন্তু আবার চলে আসে, মানে ওই উপজেলা থেকে ও ঢাকাতে চলে আসে। ঢাকাতে আসার পরে তখনও মানে আমার আব্বা আম্মা, তারপর মানে আমার মা, ওর বাবা মা সবাই মিলে পারিবারিকভাবে আমরা একটা মিটিং করি। অ্যান্ড ওই মিটিংয়ে নুসরা সহ থাকে। তখন তাকে আমার মা এবং ওর বাবা বলতেছে যে একটা কাজ কর, যত যাই হয়েছে তুই ওখান থেকে ট্রান্সফার নেওয়ার জন্য চেষ্টা কর, ঢাকার আশেপাশে কোথাও আসতে বা ঢাকাতে চলে আসতে। আর যদি ট্রান্সফার করতে না পারিস তাহলে চাকরিটা ছেড়ে দে, তখন অন্য একটা চাকরির জন্য ট্রাই কর। তখন নুসরাত আমাকে বলতেছে যে একটা উপজেলার সহকারী টিউনো মানে তোমরা কি মনে করো, মানে আমাকে কি মনে করে জবটা কি এত সহজ একটা জব, মানে এটা সরকারি চাকরি? ওরকম করে ওর বাবা মাকেও বোঝায়, কিন্তু ওর বাবা মা একটা কথাই বলে যে না দরকার নাই, তো চাকরি অনেক হয়েছে, এরকম চাকরি করতে হবে না, তুই ওখান থেকে চলে, এরকম করে ওকে বোঝায়। অ্যান্ড বুঝাইতে ও তখন মানে ওর বাবা মায়ের সাথে ঝগড়া করে, আমার মায়ের সাথে একরকম ঝগড়া করে বাসায় আসার পর আমার ছেলেটার সাথে প্রচুর পরিমাণ মিসবিহেভ বলতে আমার সন্তানটাকে কোলে নিয়ে মানে ওরকম মানে ঝাঁকড়ি মারে, ওরকম করে। আমি তখন বলি যে তুমি এরকম পাগলামিগুলো কেন করতেছো, এরকম পাগলা? তখন বলতেছে যে তুই আমার জীবনটাকে নষ্ট করছিস, মানে খুবই খারাপ ভাষা আমার সাথে কথা বলে। আমি তখন তাকে বলি যে নুসরাত আমি তোমাকে পড়াশোনা করাইছি অ্যান্ড আমি তোমার বাড়িতে একটা ঘর বানাই দিছি, তোমার বাবাকে রাজার মতো রেখেছি, তোমার বোনগুলোকে বিয়ে দিয়েছি, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমি নিয়েছি, অথচ তুমি আমাকে বলতেছো আমি তোমার জীবন নষ্ট করেছি। আমি তোমাকে পড়াশোনা করিয়ে আজকে একটা মানে সহকারী টিউনও বানিয়েছি একটা উপজেলার, অ্যান্ড সেখানে তুমি আমাকে বলতেছো আমি তোমার জীবন নষ্ট করেছি। তখন সে আমাকে বলতেছে নষ্টই তো করছিস, তুই তো শুরু থেকে আমার জীবন নষ্ট করছিস। আমি বলি কীভাবে? ও বলে যে তুই যে পঙ্গু এটা আমার কাছে কেন বলিস নাই? আমি বলি নুসরাত আমি যে পঙ্গু এটা কিন্তু আমার বাবা মা জানতো, আমি কিন্তু স্বপ্নও চিন্তা করতে পারি নাই যে আমার বাবা মা তোমার কাছে বলে না যে আমি পঙ্গু। তখন আমাকে বলতেছে যে আমার জীবনটা নষ্ট করে কী পাইবি তুই, কী লাভ হবে, এরকম করে খুবই কান্নাকাটি করে। অ্যান্ড একটা পর্যায়ে তখন মানে মরে যাবে, বিষ খাবে, ফাঁসি দিবে। সবশেষ হচ্ছে মানে হাতের মধ্যে চুরি ছিল, কাচের চুরিগুলো ভাঙার পরে চুরি ওর একদম হাতের মধ্যে ঢুকে, তার হাতগুলো অনেক ফর্সা ছিল, মানে অনেক সুন্দর ছিল, হাতের মধ্যে ঢুকে থাকে তখন একদম রক্ত বেরিয়ে যাওয়ার পর আমি তখন ওর হাত ধরে আমি মানে প্রচুর পরিমাণ রক্ত বের হয়। আমি তখন প্রায় আনুমানিক রাত 11টা থেকে 11:30টার মতো বাজে, তো বাসায় সবাই কিন্তু এখন মোটামুটি ঘুমায় না। আমি তখন বের হয়ে সবাইকে ড্রাইভারকে ডাকি অ্যান্ড ড্রাইভারকে ডেকে আমি তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করি। বাট তখনও বলতেছে যে আমার হাত কাটছে, আমাকে হসপিটাল কেন নিতে হবে? আমি তখন ওকে রাগারাগি করে তারপর আমি হসপিটালে নিয়ে যাই। আমি ভাবি মানে আমি এই কাজগুলো করি যাতে সেটা বুঝতে পারে যে আমি যে তার একটা স্বামী, আমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসি, অ্যাজ এ স্বামী মানে আমি আমার বউকে অনেক বেশি টেক কেয়ার করি, এটা যাতে ও বুঝতে পারে। আমি তখন কী করি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ব্যান্ডেজ করে, মানে ক্লিনিক আর কি, ব্যান্ডেজ করে ওকে বাসায় নিয়ে আসে। এখন বাসায় আনার পরে ও মানে সেম ধরনের পাগলামি সারা রাত ঘুমায় না, মানে সারাটা রাত কখনো বারান্দায় যায়, কখনো ব্যালকনিতে যায়, কখনো খাটে আসে, এখানে সেখানে খালি পাগলামি করতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে মানে ফজরের আজান দিয়ে দিছে। আমি তখন বলি যে নামাজটা পড়লে তোমার শান্তি লাগবে। তখন নামাজটা পড়ে আমার পাশে এসে খুব সুন্দর করে বসে আমাকে বলতেছে যে দেখো আমি তোমার সাথে সারা রাত অনেক খারাপ ব্যবহার করছি, আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, যে আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি আমার কথাটা একটু ভালো করে শোনো, তুমি প্লিজ পাগলামি করো না, আমাকে একটু বোঝার জন্য ট্রাই করো। মানে খুবই ক্লোজ আমার সাথে মিশে যায়। অ্যান্ড মিশে আমাকে বলতেছে যে তুমি আমাকে ওইখানে যেতে দাও, অ্যান্ড আমি কথা দিচ্ছি আমি 2 থেকে 3 মাসের ভিতরে ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসবো, তুমি তোমার মাকে আর আমার আব্বা আমাকে বোঝাও। তো তখন আমি বলি যে ওকে ফাইন, তুমি চলে আসবা, তো বলে 2 মাসের ভিতরে আমি চলে আসবো, অ্যান্ড তুমি বিশ্বাস করো আমি কোনো রকম পাগলামি করবো না, আর যদি আমাকে
আমাকে কোথাও পাঠায়, আমার অফিসের কাছে যদি আমাকে কোথাও পাঠায় আমি ওকে সাথে করে নিয়ে যাব। আমি বলেছি আমাকে সাথে করে নিবা? ও বলে আমি তোমাকেই সাথে করে নিয়ে যাব। অফিসের কাজে যদি আমাকে যেখানেই পাঠায় আমি তোমাকে সাথে করে, আমি প্রমিস টু ইউ যে আমি তোমাকে নিয়ে যাবো। আর আমার ছেলেটাকে ছুঁয়ে বলতেছে আমি তোমাকে নিয়ে যাবো। তো আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে। অ্যান্ড পরের দিন সকালবেলা মানে এই দিন সকালবেলা আমি আমার মাকে আমার শ্বশুর শাশুড়িকে বুঝাই, বাট তাদের একটাই কথা যে না, তারা ওকে দিবে না। আমি তাদেরকে প্রচুর বোঝানোর পরে একটা সময় তারা আমাকে বলতেছে যে আমি এগুলো ভুল করতেছি, তারা এগুলো বলে। তো বলার পর আমি যাই হোক সবশেষ ওদেরকে রাজি করানোর পরে ওই দিন বিকেলবেলা আমি তাকে আবারও আমার সাথে করে আমি নিজে আমার ব্যাগপত্র নিয়ে কাপড় চোপড় নিয়ে আমি তার সাথে আবারও উপজেলাতে যাই। তখন ওখানে আমি থাকতেছি, বাট তখন থেকে ও আর কিন্তু ট্যুরে যায় না, মানে আর ভ্রমণে যায় না। হয় না যে আগে 2-3 মাস পরে চলে যেত, এখন আর যায় না। কিন্তু একটা সমস্যা ওর মাঝে আছে, সেটা হচ্ছে ফোনে কথা বলে। মানে আগে এই জিনিসটা ছিল না, এখন প্রচুর পরিমাণ ফোনে কথা বলে। এত পরিমাণ ফোনে কথা বলে যে আমি বলে বুঝাতে পারবো না। সারাক্ষণ ওর মোবাইল ফোন কানেই থাকে। আমি তখন বলছি আমার সাথে কথা বলতেছে, তাও হেডফোন কানে দিয়ে কথা বলতেছে, অ্যান্ড খাচ্ছে কথা বলতেছে, ঘুমাচ্ছে কথা বলতেছে, মানে সারাক্ষণ ও ফোনে কথা বলতে থাকে। তো তখন আমার এই ব্যাপারগুলো অনেক বেশি কষ্ট লাগে। মানে আগের মতো সেম অবস্থা হয়ে যায়। আগে যেরকম ও কথা বলতো, মানে আগে যেরকম এখানে সেখানে চলে যেত, এখন ফোনে কথা বলে। অ্যান্ড তখন আমি একটা সময় প্রচুর পরিমাণ রেগে যাই। মানে আমি তখন তারে বলি, তার কাছ থেকে আমি একরকম মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার পরও আমাকে বলে যে আমি একজন সরকারি কর্মকর্তা, আমি চাই না যে আমি তোমার নামে থানাতে গিয়ে মামলা করি। এরকমভাবে বলে যে আমি চাই না তোমার নামে থানাতে গিয়ে মামলা করি, অ্যান্ড আমি যদি মামলা করি তাহলে কিন্তু তোমার অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমি তখন তাকে বলি যে তুমি আমার বউ হয়ে আমার নামে থানাতে মামলা করবা? ও বলে অবশ্যই করবো, তুমি আমার উপর টর্চারিং করতেছো, মানসিকভাবে আমাকে প্রেশার দিচ্ছ, আমাকে তুমি স্বাধীনতা দাও। আমি তখন তাকে বলি যে কিসের স্বাধীনতা চাচ্ছ তুমি? আমাকে বলে যে আমাকে তুমি স্বাধীনতা দাও, আমি স্বাধীন চাচ্ছি, আমার এই বন্দি জীবন আর ভালো লাগে না, আমি বন্দি জীবন থেকে মুক্তি চাই। আমি বলি কি মুক্তি চাও? আমাকে বলে যে আমি সব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চাই, আমাকে একটু একা থাকতে চাও, প্লিজ আমাকে একা থাকতে, আমার কোনো কিছু ভালো লাগে না, আমাকে তুমি একটু একা থাকতে দাও, ওরকম করেও আমাকে বলে। তো তখন আমি ওর সাথে রাগারাগি করি, বাট আমি কিন্তু ওইখান থেকে আসি না, আমি ওইখানে থাকি। তো এভাবে আরও 5-6 দিন কেটে যায়। 5-6 দিন কেটে যাওয়ার পর আমি একটা ব্যাপার খেয়াল করে দেখি বলতে যে ও যে অফিসে যাইতো, মানে টিউনোর অফিসে, ওই অফিসে যাওয়ার পরে যিনি মেন টিউনো ছিল ওনার সাথে আমি কথা বলি, যিনি টিউনো। অ্যান্ড টিউনোর সাথে কথা বলার পরে একদিন টিউনো সাহেব আমাকে বলতেছে যে উনিও কিন্তু আমার বউকে খুব ভয় পায়, আমি জানি না কেন তো ভয় পায়। উনি আমাকে বলতেছে যে আপনাকে একটা কথা বলি, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, মানে পাগলামি না করে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। অ্যান্ড উনি কিন্তু একজন পুরুষ ছিল। তো আমাকে বলতেছে যে আপনি কি একটা ব্যাপার জানেন? আমি বললাম যে আমি কী ব্যাপার? উনি বলে যে মানে আপনার বউ আপনার কাছ থেকে যে দূরে সরে যেতে চায়, এই কারণটা কি আপনি জানেন? আমি বললাম না, আমি তো এটা জানি না, জানলে তো আর আমার তো কোনো মানে প্রবলেম ছিল না, আমি তো জানি না ও কেন আমার সাথে এরকম করে। তখন এই টিউন আমাকে বলতেছে যে আপনার বউ কিন্তু অনেক আগে আরেকটা বিয়ে করেছে, আপনি কি জানেন? আমি তখন বলতেছি যে আপনি এটা কী বলতেছেন? আজীবন শুনেছিলাম যে একটা পুরুষ 2টা বিয়ে করে, কিন্তু একটা নারী কীভাবে 2টা বিয়ে করে? তখন উনি আমাকে বলতেছে যে জি, আপনার বউয়ের আরেকটা স্বামী আছে। আমি তখন বলি যে আপনি কি এগুলো মানে আপনি কী বলতে বলে যে আমি একটা উপজেলার টিউনো, আপনার বউয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, মানে ওকে আমি অনেক ভালোভাবে দেখি, ও আমাকে দেখে। আমি কথাটা আপনাকে গোপনে বলে দিলাম, আপনাকে দেখে আপনি যেটা পঙ্গু মানুষ, আপনার পায়ে সমস্যা আছে, আপনার কাছে আপনার খারাপ লাগলো, এই জন্য আপনাকে কথাটা বললাম। এখন আপনি ভেবে চিন্তে দেখেন যে আপনি কী করবেন, এটা আমি আপনাকে জানালাম, এখন এটা আপনার চিন্তাভাবনা। তখন আমি বলি যে আপনি এটা কি সত্যি বলতেছেন? আমাকে বলে যে আমি একদম সত্য বলতেছি, ওর একটা হাজব্যান্ড আছে, ওর একটা স্বামী আছে, ও বিয়ে করছে এখন না, আরও 2-2.5 বছর আগে। আমি বলি তাহলে 2-2.5 বছর আগে বলি যে আমার যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কার? আমি ওকে প্রশ্ন করি। তখন উনি বলে যে আপনার পরিবারের সাথে কথাবার্তা বলে ওর সাথে একটা কার্ডশিট করে ফেলেন, করে ফেলাটাই আপনার জন্য ভালো হবে, আপনার জীবনটা আপনি এইভাবে নষ্ট করবেন না। উনি আমাকে এই কথাগুলো বলার পর আমার তখন এত পরিমাণ কষ্ট লাগে, আমি বুঝতে পারতেছিলাম না যে কেন আমার সাথে এই কাজগুলো হচ্ছে। আমি তখন একরকম কান্নাকাটি করি। ও আমাকে বলে যে কী হয়েছে তোমার, মানে ও আমাকে প্রচুরভাবে বুঝায় যে কান্না কেন করতেছে, কী হয়েছে আমাকে বলো। আমি ওকে কোনো কিছুই বুঝতে দেয় না। ওকে কোনো কিছু বুঝতে না দিয়ে আমি তখন কী করি, ওইখান থেকে আমি তখন হচ্ছে আমার বাবুটাকে নিয়ে যখন চলে আসতেছিলাম, ও তখন বাবুকে আনতে দেয় না। আমাকে বলে যে তুমি বাবুকে নিয়ে যাবা কেন, কী হয়েছে তুমি আমাকে বলো, আর যেতে হয় তুমি একা যাও। ও আমাকে আমার ছেলেটাকে আমার সাথে আমাকে দেয় না। আমি তখন একাই উপজেলা থেকে ঢাকাতে আসার পর আমি খুবই কান্নাকাটি করে বাসায় দরজা লাগাইয়া কান্নাকাটি। তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দুজনে আমাদের বাসায়, আমার শ্বশুর শাশুড়ি, তারপর শালি, আমার মা, সবাই আমার বাসায়। আমি তখন খুবই কান্নাকাটি, সবাই আমাকে বুঝাইতেছে কী হয়েছে তোর, কী হয়েছে তুই বল। আমি কারো কাছে কোনো কিছু বলি না, মানে খুবই কান্নাকাটি করতেছে, কারো কাছেই কোনো কিছু বলি না, বাট ওখানে 2 দিনের মতো থাকে, কিন্তু ও আর ওইখান থেকে আসে না, ও ওই উপজেলা থেকে আর ঢাকাতে আসে না। 2 দিন ঢাকাতে থাকার পর তখন আমি কী করি, ও আমার বাসা থেকে আমি তখন আমার একটা কোরআন শরীফ নেই।
একটা কোরআন শরীফ নিয়ে আমি তখন ওই উপজেলাতে আবারও যাই। এটা কিন্তু অনেক দূরে ছিল, বাট তারপর আমি প্রাইভেট গাড়ি নিয়ে যেতাম, গাড়ি নিয়ে আসতাম, মানে আমার যত টাকা পয়সা যা কিছু আছে আমি সব ওর পিছনে ঢেলে দিছি। এরপর আমি ওই কোরআন শরীফটা নিয়ে আবারও যাই। যাওয়ার পর একদিন রাতের বেলায় আমি ওকে মানে ও তখন মানে খুবই একটু ভালো ছিল, মন টন ভালো ছিল। আমি তারে বলতেছি যে আমাদের এই সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বাসর থেকে শুরু করে আজকের এই দিনটা পর্যন্ত প্রতিটা দিন আমার ঝগড়া হয়, আমার ঝগড়াগুলো ভালো লাগতেছে না। মানে তুমি যদি চাও তুমি আমার কাছ থেকে সেপারেট হয়ে যেতে পারো। আমি এটা বলি যে তুমি যদি মনে করছো তুমি আমার কাছ থেকে চলে যাবা তাহলে তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখন আমাকে বলতেছে যে আমি কীভাবে চলে যাব, আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি তো আমার স্বামী, তুমি না চাইলে আমি যাই কেমন করে। আমি বলি তোমার কি চলে যাওয়ার ইচ্ছা আছে? ও আমাকে বলে, ও তখন কোনো কথা বলে না, চুপ করে থাকে। আমি তখন ওকে কোরআন শরীফটা বের করে বলি যে কোরআনটা চিনতে পারছো? আমাকে বলে মা কোরআন চিনার কি আছে? আমি বলি এরকম একটা কোরআন মাথায় নিয়ে তুমি বলছিলা যে মানে আমি তোমাকে পড়াশোনা করাইলে তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না, এরকম একটা কোরআন তুমি মাথায় নিয়ে বলছিলা, তোমাকে এই কথাটা মনে আছে? ও আমাকে বলে যে হ্যাঁ আছে তো। আমি বললাম যে তাহলে আজকে কেন আমার জীবনে এতগুলো প্রবলেম হচ্ছে? আমি তখন তাকে কিছুই বলি না, মানে ওই যে তার আগের মানে বিয়ে করছে ওগুলো কিছুই বলি না। তখন ও নিজে আমাকে বলতেছে যে ওই কোরআনের শপথটাই তো আমার জীবনটাকে এভাবে আজকে তিলে তিলে নষ্ট করতেছে। আমি তখন তারে বলতেছি যে কোরআনের শপথ কীভাবে তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করতেছে? তখন আমার মুখের দিকে তাকে বলতেছে যে সেদিন যদি শপথ না করতাম তাহলে আজকে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। আমি তখন বলি যে নুসরাত আমাকে বলো যে কি হয়েছে তোমার? তখন ও আমাকে বলো, ও কোনো কিছু বলার যখন কান্না করতেছে, চোখের পানিগুলো পড়তেছে। আমি তখন ওর হাতটা কোরআনের মধ্যে দিয়ে আমি বলতেছি যে তুমি এবার আমাকে সত্যি করে বলো তো, তুমি নাকি একটা বিয়ে করছো, তোমার নাকি একটা স্বামী আছে। এটা বলার পর ওর ঢাগর চোখে আমার মুখের দিকে তাকায় থাকে, ও তখন প্রচুর কান্না করে, মানে ছেলেটাকে জড়াই ধরে খুবই কান্না করে। আমি তারে বলি যে তুমি কান্না কেন করতেছো, আমার কাছে সত্য কথা বলো। ও তখন বলেছে হ্যাঁ, তখন আমাকে বলেছে হ্যাঁ আমি একটা বিয়ে করেছি, অ্যান্ড সেটা আজ থেকে প্রায় 2 বছর আগে তো আমি বিয়ে করেছি, বাট এই কথাটা আমি তোমাকে বলি নাই। আমি তখন ওর মুখের দিকে তাকাই থাকি। আমি বলি যে নুসরাত আমি শুনেছিলাম যে একটা ছেলে 2টা বিয়ে করে, একটা ছেলের 2টা বউ থাকে, কিন্তু একটা মেয়ের 2টা স্বামী আছে এটা তো আমি জানতাম না। আচ্ছা নুসরাত, আমার যে ছেলেটাকে তো আমি দেখতে পাচ্ছি, যে ছেলেটা আমার কাছে আছে, আমার ছেলেটা এটা কার ছেলে, আমার ছেলে নাকি তুমি যাকে বিয়ে করেছো তার ছেলে? তখন ও কোনো কথা বলে না, ও তখন বলে যে আমি জানি না। আমি তখন বলি যে তুমি এইভাবে আমার সাথে ধোকা দিতে পারলা? ও আমাকে কাঁদতে বলে যে তোমাকে আমি ধোকা দিই নে, তোমাকে আমি মোটেও ধোকা দিই নে, আমি কোনোভাবেই তোমার সাথে থাকতে পারতেছিলাম না, অ্যান্ড আমি তোমার সাথে কোনো দিক থেকে না শারীরিক সম্পর্ক করে সুখ পাচ্ছিলাম, না মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম, কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। অ্যান্ড আমি যে ছেলেটাকে বিয়ে করেছি তার সাথে আমার আগে রিলেশন ছিল, আমাদের এলাকারই ছেলে, ওকে আমি পছন্দ করেই বিয়ে করেছি। অ্যান্ড আমাকে বলে যে তুমি এই ব্যাপারগুলো কার কাছ থেকে জানতে পারছো? আমি বললাম আমি যার কাছ থেকেই জানতে পারছি। তো তুমি কি করবা? তোমার তো এখন একটা মেয়ে তো 2টা স্বামী থাকতে পারে না, এখন তো হয়তো তোমাকে আমার কাছে আসতে হবে, নাহলে ওই ছেলের কাছে যেতে হবে। তখন সে আমাকে বলে আমি তো তোমাকে ছাড়তে পারবো না, কারণ আমি তো তোমাকে কোরআনের কসম দিয়েছিলাম, আমি তো কোরআনের কসম করে তোমাকে বলেছিলাম যে যত যাই হোক আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি এখন কিভাবে তোমাকে ছেড়ে যাব বলো? আমি তখন বলি যে তুমি যে বিয়েটা করছো এটা কি তোমার পরিবার জানো? আমাকে বলেছে না, কেউ জানে না, আমি গোপনে বিয়ে করছি। আমি বলি তো বিয়েটা কি তোমার বৈধ হয়েছে? আগে তো তুমি আমাকে ছাড়বা, তুমি তো একজন সরকারি কর্মকর্তা, একটা টিউনোর দায়িত্ব তুমি পালন করতেছো, সরকারের এত বড় একটা উপরের পোস্টে তুমি কাজ করো, তুমি কি জানো না যে একটা স্বামী থাকা অবস্থায় আরেকটা স্বামীকে বিয়ে করা যায় না? বাংলাদেশের আইন এটা নাই। ও আমাকে বলে যে আমি আইন কারণ কোনো কিছুই জানি না, আমি বিয়ে করছি, আমি কি করবো? আমার কেন জানি আমি তোমার সাথে কমফোর্ট ফিল করতে পারতেছিলাম না, থাকতে পারতেছিলাম না তোমার সাথে। ও তখন খুবই কান্নাকাটি করে। কারণ ওর কান্নাকাটি দেখে আমার তখন নিজের খুব খারাপ লাগে। অ্যান্ড আমি তখন আর তাকে কোনো কিছু না বলে এর পরের দিন সকালবেলা আমি তখন আমার বাড়িতে চলে আসি, মানে আমি আবারও ঢাকাতে ব্যাক করি। অ্যান্ড ঢাকাতে ব্যাক করার পর আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, প্রচুর পরিমাণ কষ্টে আছি। এই কথাগুলো আমি আমার বাবাকে, মানে আমি আমার মাকে, আমি আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলতে পারতেছি না। আজকে প্রায় 3 থেকে 4টা মাসের মতো আমি মরণ যন্ত্রণা ফিল করতেছি। আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, মানে মানসিকভাবে এতটা কষ্টে আছে আপন ভাই, আমি কাউকে বলতে পারবো না। আমি নুসরাতকে এত ভালোবাসি, আমার কাছে মনে হয় যে নুসরাত যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি বাঁচতে পারবো না ভাই। নুসরাত যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কোনো দিনও বাঁচতে পারবো না। আমি কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভালোবাসার মানুষটিকে হারাতে চাই না, আমি আমার বউকে হারাতে চাই না। আপন ভাই, আপনার জীবনের গল্পগুলো শুনে ভালো লাগে। অ্যান্ড আমার বড় বোন আপনার অনেক বড় একজন ভক্ত। আমার বড় বোনের মোবাইলে দেখলাম যে আপনার জীবনের গল্পগুলো বাঁচতেছে। আমি আপনার জীবনের গল্পগুলো ওখান থেকে শুনেছি এবং আমার বড় বোনের জিজ্ঞেস করলাম, আমার বড় বোনের কাছে। আমার বড় বোন বললো যে আপনার নাকি আপনি মানুষের জীবনের গল্প বলেন। ভাই, আমার জীবনের গল্পটা আপনাকে বললাম,
আমি জানি না আপনি আমার গল্পটা প্রচার করবেন কিনা। যদি প্রচার করেন ভাই আমার উপকার হবে। আমি যে কথাগুলো মুখ ফুটে আমার পরিবারের কাছে বলতে পারতেছি না, আমার বোন যদি জীবনের গল্পটা শোনে তাহলে আমার বোন ব্যাপারটা বুঝে যাবে, আমার বোন কথাগুলো বলবে। যদি সম্ভব হয় কিছু ব্যাপার হাইড করে আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন। যদি প্রচার করেন আমি অনেক উপকৃত হব আপন ভাই। যে কথাগুলো আমি মুখ ফুটে বলতে পারতেছি না এই কথাগুলো আপনার মুখ থেকে আমার পরিবারের মানুষগুলো জানতে পারবে আপন ভাই। আর আপনি আমাকে একটা বুদ্ধি দিবেন যে আমি এখন কি করতে পারি, আমার কোন পথে যাওয়া উচিত। আমি যতই কিছু করি না কেন ভাই, আমি কোনোভাবে নুসরাতকে সারার কথা স্বপ্নও চিন্তা করতে পারি না। আমি স্বপ্ন চিন্তা করতে পারি যে নুসরাত আমার জীবন থেকে চলে যাবে। আমি কোনোভাবে তাকে আমি তাকে ছাড়তে পারবো না ভাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে তাকে ধরে রেখে আমি কি করব। ওর তো 2টা স্বামী, আমি এখন ওই ছেলের সাথে আমি খবরও পেয়েছি যে ওই উপজেলাতে ওই ছেলে মাঝে মাঝে আসতে ওর সাথে থাকে, এবং ও যে মাঝে মাঝে অফিসের কথা বলে বাইরে যেত, ওই ছেলের সাথে 3 দিন 4 দিনের জন্য কক্সবাজার এখানে সেখানে চলে যেত। আমি এখন এমন একটা বিপদের মধ্যে পড়ে আছি, আমি কোনটা আসলে ডিসাইড করবো আপন ভাই আমি বুঝতে পারতেছি না। যদি পারেন আপনি আমাকে একটু ফোন করবেন, এটা আমার ফোন নাম্বার, আমাকে একটা বুদ্ধি দেবেন যে ভাই আমি কী করতে পারি। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। গল্পের শুরুতে বলেছিলাম যে আজকের জীবনের গল্পটা বর্তমান জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য হবে ভীষণ শিক্ষণীয়। উনি আমাকে আরেকটা প্রশ্ন করেছে, আমি বলতে ভুলে গেছিলাম। ওখানে একটা প্রশ্ন ছিল যে উনি যে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, ওনার কাছে মনে হচ্ছে যে ওনার আমাকে জিজ্ঞেস করেছে আপন ভাই আমার কাছে মনে হচ্ছিল যে চলে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছিলো যেন আমার বন্ধু সায়েম সেদিন আমার ভাইকের ব্রেক ও নষ্ট করে দিয়েছিল, আমার কাছে মনে হচ্ছে, বাট আমি এটাতে শিওর না। আচ্ছা যাক, এটা অন্য একটা প্রশ্ন ছিল আর কি, শেষে এই প্রশ্নটা করেছিল। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমি বলেছিলাম যে এই গল্পটা বর্তমান জেনারেশনের জন্য, বর্তমান ছেলে মেয়েদের জন্য গল্পটা অনেক কাছে আসবে। আপনি বিশ্বাস করবেন না, প্রতিটা সংসারেই কিন্তু কোনো না কোনো একটা হয় স্বামী নয় স্ত্রী, আপনি যদি বাংলাদেশের 100টা সংসার আপনি ধরতে যান, দেখবেন যে 98টা সংসারের মাঝে প্রবলেম আছে। 2টা সংসার খুবই কষ্টে ঠিক আছে, ভালো আছে 2টা সংসার, আর 98টা সংসারেই তাদের হয় স্বামীর প্রবলেম না হয় বউয়ের প্রবলেম। আপনি এক জিনিস চিন্তা করেন যে তুষার ভাই তার ভালোবাসার মানুষ বলে বউ নুসরাতের জন্য কিন্তু সে অনেক রকম স্যাক্রিফাইস, অনেক বাবার চিকিৎসা করা, তারপরে বাড়িতে ঘর উঠে দেওয়া, ছোটো বোনের বিয়ে দেওয়া, ওকে পড়াশোনা করানো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়ানো, পরীক্ষা শেষ করে আবার একটা সহকারী টিউনুতে চাকরি দেওয়া, সব কিছু থেকে শুরু করে কিন্তু এই মানুষটা প্রচুর করেছে, অনেক করেছে, এটা আসলে স্বীকার করতেই হবে। কিন্তু তারপরেও নুসরাতের মন কিন্তু সে পাইল না। মন এমন একটা জিনিস ভাই, এটা যদি এটা আপনি কখনো জোর করে ভালোবাসা দিয়ে জোর করে টাকা দিয়ে তার উপকার করে তার মন পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। এভাবে কেউ মন পায় না। যদি হতো তাহলে একতরফা ভালোবাসাগুলো কিন্তু এরকমই হয়। ধরেন আপনি কাউকে ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষটার জন্য আপনি প্রচুর কান্নাকাটি করলেন, তার হাতে পায়ে ধরলেন, আপনি হাত কাটলেন, অনেক কিছু করলেন, তারপরেও কিন্তু তার মনটা আপনি পাইলেন না, তারপরেও কিন্তু সে আপনাকে ভালোবাসবে না। একতরফা ভালোবাসাগুলোর ক্ষেত্রে যেটা ঘটে আর কি। তো আজকে যেটা তুষার ভাই যেটা করলো, যে সে কিন্তু নুসরাতের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। বিয়ের পর থেকে একটা তার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করেছি। তুষার ভাই নুসরাতকে বিয়ে করার আগে তার ব্যক্তিগতভাবে তার সাথে কথাবার্তা বলা দরকার ছিল, এবং তাকে এটা বলা দরকার ছিল যে আমার একটা পা নাই, এটা তাকে আগে বলা দরকার ছিল। কিন্তু সে বিয়ে করার আগে তার বউয়ের মুখটা পর্যন্ত দেখে না, নুসরাতের মুখ না দেখে নুসরাতকে সে বিয়ে করেছে। এবং নুসরাতও কতটা বেকুব হইলে এই কাজগুলো করতে পারে। বাবা মাগুলো এই কাজগুলো কেন করে না আমি বুঝি না। যে আপনাদের কারণেই কিন্তু আজকে মেজরিটি% সম্পর্ক আমি দেখি যে বাবা মায়ের কারণে নষ্ট হয়ে যায়। আমি যতগুলো গল্প পাই এর মাঝে 99% গল্পে আমি দেখতে পাই যে বাবা মায়ের কারণে নষ্ট হয়। আপনারা এমন ভুলগুলো করে বসেন যে এই ভুলগুলোর মাসল আপনাদের সন্তানদেরকে দিতে হয়। আপনি চিন্তা করেন যে তুষারের কথা চিন্তা করেন, আজকে তার জীবনটা কোন পর্যায়ে গেল। আমি সারা জীবন শুনেছি যে একটা ছেলের 2টা বউ থাকে, কিন্তু একটা মেয়ের যে 2টা স্বামী থাকে, এটা এই গল্পের ভিতরে আমি বুঝতে পারলাম যে একটা মেয়ের 2টা স্বামী, হাউ ইজ পসিবল। দর্শক বন্ধু, অনেকে আমাকে মাঝে মাঝে আপনারা বলেন যে আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি, আপনারা বলেন যে আপন ভাই আমার বিশ্বাস হয় না ভাই, এটাও কি সম্ভব? আপন ভাই এটা আমার বিশ্বাস হয় না, ওইটা আমার বিশ্বাস হয় না ভাই। খোদার কসম করে বলি, আমি জানি না আপনাকে কতটুকু বিশ্বাস করতে। আমার এই চ্যানেল আমার যারা টিম মেম্বার আছে যারা কাজ করে, আমার এই চ্যানেলে একটা গল্প আমার নিজের মুখের বানানো না, একটা গল্প প্রত্যেকটা গল্প আমি মাঝে মাঝে এমন গল্প পাই, আমি যদি সাপ গলায় দিয়ে বলি যে ভাই এই গল্পটা সত্য, আপনি বিশ্বাস করবেন না। আপনি বলবেন যে না ভাই এটা জীবনও হতে পারে, ইটস পসিবল। আমি জানি যে ভাই, কারণ বাস্তবতা এতটাই কঠিন, এটা বিশ্বাস করা যায় না।
বাস্তবতা এতটাই কঠিন, এতটাই ভয়াবহ, এটা বিশ্বাস করা যায় না। আপনি বিশ্বাস করবেন না, বাস্তবতা বিশ্বাস করা অনেক কঠিন। যার জন্য বলি যে বাস্তবতা গল্প সিনেমাকেও হার মানিয়ে দেয়, জীবনের বাস্তবতা গল্প সিনেমাকেও হার মানিয়ে দেয়। যেমন আপনি চিন্তা করেন যে তুষার ভাইয়ের কথা, তার বউ 2টা বিয়ে করে ফেলছে এবং সে জানেই না। মানে তাজ্জব ব্যাপার হচ্ছে তার বউ যে আরেকটা স্বামী যে আরেকটা স্বামী যে তার বউয়ের আছে, এটা সে জানতোই না, সেটা সে জানতোই না। আপনি চিন্তা করেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, তুষারের জীবন থেকে যেটা শিখতে পেরেছেন, মানে এটা মনে রাখবেন যে তুষার প্রথমত একটা ভুল তার জীবনে সবচেয়ে বেশি করেছে, যে ভালোবাসছিল ইশরাকে। ইশরা খুলনার মেয়ে ইশরা ছিল, তো ইশরাকে ভালোবাসছিল এবং ইশরাকে ভালোবাসার পরে আমি কিন্তু একটা ব্যাপার বলে রেখে আপনাদেরকে, কিন্তু অনেক কিছু হাইড করা আছে। যেমন উনি যে উপজেলাতে চাকরি করছে, এটা একটা সরকারি লেভেলের চাকরি, আমি নামটা বলি নাই। তারপর এখানে নাম ঠিকানা বলে অনেক কিছু, নাম ঠিকানা অনেক কিছুই সদ্য ব্যবহার করা হয়েছে, অনেক কিছুই সদ্য ব্যবহার করেছে। আমি যতটুকু মানে আমার জায়গা থেকে সিকিউরিটি রেখে বলা উচিত, আমি ততটুকু আপনাদেরকে শুনিয়েছি বা জানিয়েছি। ইশরাতের জন্য যেটা করেছিল, আপনি মানে একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে ইশরাতকেও কিন্তু একটা মহা বিপদ থেকে বাঁচে আনছে, মানে তার বন্ধু সাইমের হাত থেকে বাঁচে আনছে, মহাবিপদ থেকে বাঁচে আনছে। আমি জানি না মহাবিপদ ইশরা মনে করবে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে মহাবিপদ থেকে বাঁচে আনার পরেও, পাটা হারানোর পরে কিন্তু ইশরা ঠিকই তার জীবন থেকে চলে গেল। এটা ভালোবাসা, এটাই ভালোবাসা। আজকাল সমাজে যারা রূপ দেখে ভালোবাসছেন, যারা রূপের পাগল আছেন, তাদেরকে বলেছে ভাই রূপ দেখে ভালোবাসেন না, কারণ রূপ দেখে যদি ভালোবাসেন, কারো রূপের প্রেমে পড়েন, তবে ভালোবাসাটা হতে পারে তুষার আর ইশরাতের মতো, মন থেকে ভালোবাসেন। তুষার ভাই যখন তার পা হারাইছিল, তার মন কিন্তু হারায়নি, তার মনটা কিন্তু আগের মতোই ছিল। এরপরও ইশরা তার সাথে থাকলো না, কারণ ইশরা তার মনকে ভালোবাসে নাই, ভালোবেসেছিল তার সৌন্দর্যটাকে, তার দেহটাকে, যেটা চলে যাওয়ার পরে ইশরা তার জীবন থেকে এমনি সরে গেল। যাই হোক বন্ধুগণ, আমি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি, অনেক কথাও বলে ফেলেছি গল্পের প্রসঙ্গে। এই গল্পটা আমার কাছে খুবই খারাপ লেগেছে সত্যিকার অর্থে, কারণ তুষার ভাই এমন একটা বিপদে পড়ে আছে। এখন আমাকে একটা সলিউশন চেয়েছে যে ভাই আমি এখন কী করতে পারি, আমি ভাই এটাতে আমি কী বলবো আমি জানি না। উনি কিন্তু নিজে প্রশ্ন করে নিজে আবার উত্তর দিয়ে দিয়েছেন, নিজে বলেছে আমি যদি নুসরাতকে হারাই আমি বাঁচবো না, আমি নুসরাতকে অনেক ভালোবাসি, আমার একটা সন্তান আছে। উনি নিজেই সব কিছু বলতেছে, কিন্তু আমার মতে আর কি, আমার মতে যেটা আসতেছে সেটা হচ্ছে নুসরাতকে কিন্তু উনি ধরে রাখতে পারবে না, টুডে অর টুমেরো। নুসরাত ওই কোরআনের কসমে কতদিন থাকবে? কসম দিয়ে কাউকে আটকানো যায় না, এই দুনিয়াতে কসম দিয়ে কাউকে আটকানো যায় না। এই কসম দিয়ে উনি ওনার বউ নুসরাতকে কখনোই রাখতে পারবে না। কসমের বাঁধনে মেয়েটা কখনোই থাকবে না, এটা টুমেরু মেয়েটা চলে যাবে তার জীবন থেকে। ওই কসমের বাঁধনে মেয়েটাকে আটকে রাখতে পারবে না তুষার ভাইকে আমি ফোনেও বলেছিলাম, উনি আমার কথা রাখে নাই। উনি বলেছে ভাই আমি সরি, এই কথাটা আপনি রাখতে পারবো না, আপনি আমাকে এই কথাটা বললেন না। তো উনি যেহেতু এটা রাখতে পারে না, আমিও আর ওনাকে খুব প্রেশার করি নাই, বাট আমি বলেছিলাম এটা যে আপনি নুসরাতকে ছেড়ে দেন, যদি ছেড়ে দেন ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, নুসরাতও ভালো থাকবে, আপনার ওই সন্তানটাও ভালো থাকবে। কিন্তু আপনি যদি না ছেড়ে দেন, ভবিষ্যৎ দিন যত সামনের দিকে যাবে এবং এটা ততটাই প্রবলেম ফেস হবে। আর একটা পর্যায়ে এই ব্যাপারগুলো তার পরিবারের মানুষ জানে না, হয়তো আমার গল্পটা প্রচার হলে তারা জানতে পারবে, বা সে হয়তো তার পরিবারকে জানাবে, সেখানে পরিবার থেকেও একটা সাপোর্ট আসতে পারে। আর এখানে কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে নুসরাতের বাবা মা কিন্তু তুষারের পক্ষে আছে, এখনও তুষারের পক্ষে, স্টিল আগেও ছিল এখনও আছে, এবং তুষারকে অনেক ভালোবাসে, তুষারের পক্ষে আছে। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করে হাত তুলে, যেন নুসরাত যেন তার ওই আগের স্বামীকে ছেড়ে, তার সেকেন্ড যাকে বিয়ে করছে তাকে ছেড়ে দিয়ে যেন তুষারের কাছে ফিরে আসে। আমি জানি না এটা করবে কিনা নুসরাত। যদি নুসরাত আমাকেও শুনে থাকেন, আপনি যদি আমাকেও দেখে থাকেন, আমার কাছে মনে হয় যে আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনাকে জ্ঞান দেওয়ার মতো, আপনাকে বলার মতো কোনো রকম শক্তি বা কোনো রকম শিক্ষা আমার নাই। আপনি আমার চেয়ে অনেক বেশি এডুকেট পারসন। সো আমার কাছে মনে হয় কি বোন, আপনি একটাবার ভেবে দেখতে পারেন, আমি রিকোয়েস্ট করবো যে একটাবার ভেবে দেখেন যে আপনি তুষারের কাছে খুব কমপ্লিটলি চলে আসতে পারেন। আপনি ভালো থাকবেন, প্রমিস টু, আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আমি বলতেছি আল্লাহ আপনাকে ভালো রাখবেন। প্লিজ আপনি চেষ্টা করেন, একটাবার ভেবে দেখেন যে আপনার নেক্সট যাকে বিয়ে করেছেন তাকে ডিভোর্স করে তার সাথে, আপনার কিন্তু বিয়ে হয় নাই, আপনার অলরেডি আপনার তুষারের সাথে বিয়ে আছে, এরপরে সেকেন্ড বিয়ে করেছেন, কিন্তু এমনিতেই বিয়ে না, এটা কিন্তু বৈধ কিছুই না। তো এরপরে বলবো যে পাগলামি না করে তুষার ভাইয়ের সাথে থাকেন, বাকি জীবনটাতে ভালো থাকবে, রিকোয়েস্ট করে বলছি। জানি না আপনি আমার রিকোয়েস্ট রাখবেন কিনা, যদি রাখেন, যদি তুষার ভাই আমাকে ফোন করে বলে যে আপন ভাই আমার বউ আপনার রিকোয়েস্ট রেখেছে, আমি অনেক খুশি হব, অনেক বেশি খুশি হব। দর্শক বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।